পর্ব 7। এক হাতে ট্রলি ব্যাগ নিয়ে বাড়ির মেইন গেট ঠেলে ভেতরে চলে যায়। কলিং বেলে একনাগাড়ে বেশ কয়েকবার চাপ দেয়। ভেতর থেকে চুল বাঁধতে বাঁধতে দ্রুত পা চালিয়ে অনামিকা আসে। এসে দরজা খুলে দেখে আইরাত দাঁড়িয়ে আছে। অনামিকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 1টার ওপরে বেজে গেছে। এখন তো আইরাতকে ফ্লাইটে থাকার কথা, সে এখানে কি করে? অনামিকা, কিরে তুই এখানে কি করিস? আইরাত কোন কথা না বলেই অনামিকার হাত সরিয়ে দিয়ে ঘরের ভেতরে চলে যায়। অনামিকা দরজা লাগিয়ে দিয়ে ভেতরে এসে পড়ে। অনামিকা, কিরে কিছু বলিস না কেন? ফ্লাইটে না থেকে বাসায় কি করিস? আইরাত সোফাতে গায়েলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে। আইরাত, মা একটু ঠান্ডা পানি দাও। অনামিকা, দিচ্ছি। অনামিকা পানির পট এনে আইরাতের হাতে দিয়ে তার পাশে বসে। অনামিকা, এবার বল। আইরাত, ফ্লাইট সেই 11টায় চলে গিয়েছে। অনামিকা, কি? আমাদের না বলল 12:30? আইরাত, ভুল। অনামিকা, কিন্তু সাবিলা তো বলল নিলয় চলে গিয়েছে। আমি তো ভেবেছি যে তোরা একই সাথে আছিস। আইরাত, নিলয় ভাইয়া চলেই গিয়েছে, আমি যেতে পারিনি। অনামিকা, তাহলে এখন? আইরাত, আমি কানাডা যাব না মা। অনামিকা, শিওর? আইরাত, হ্যাঁ, ভাবলাম যাব না আমি। অনামিকা, আচ্ছা। আইরাত নিজের জিনিসপত্র সব নিয়ে রুমে চলে যায়। গিয়ে নিজের জ্যাকেটটা খুলে ফেলে। আব্রাহামের কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। কখনো মাত্রাতিরিক্ত ভালো, কখনো তার থেকেও 1000 গুণ বেশি খারাপ আর রাগী, কখনো চাইতলডিস, কখনো রোমান্টিক, কখনো এমন ভাব ধরে বাপরে বাপ। তবে যা কিছুই করে সবই আইরাতের জন্য। আইরাতের ভয় একটাই, আব্রাহামের তার জন্য এই অতিরিক্ত ভালোবাসা হিতে বিপরীত না হলেই হলো। ফ্রেশ হয়ে নিচে নেমে পড়ে দেখে অনামিকা টেবিলে খাবার সাজাচ্ছে। আইরাত গিয়ে টেবিলে বসে এক হাতে চাকু আরেক হাতে আপেল নিয়ে খেতে লাগে। অনামিকা, তোর ফুপি আসছে। আইরাত, আসুক। অনামিকা, একটু চুপ করে থাকিস। আইরাত, কি ঠেকা লাগছে আমার। তোমার ননদ চটাং চটাং কথা বলবে আর আমি চুপ করে থাকব? কেন? আসতে দাও, কিছু বলবে এই হাতের চাকু দিয়েই ভুঁড়ি ফুটো করে দিব। অনামিকা হেসে দেয়। অনামিকা, চুপ করবি? আইরাত, আচ্ছা একটা কথা বলো তো। অনামিকা, কি? আইরাত, তুমি যখন বাবার সাথে বিয়ে করে এসেছিলে তখন ফুপি কুটনামি করেনি? অনামিকা, হালকা পাতলা। আইরাত, হুম। তার কিছুক্ষণ পরেই সাবিলা আসে। আইরাত খেয়াল করে দেখে সাবিলার মুখটা কেমন শুকনো। আইরাত, কিছু কি হয়েছে ফুপি? সাবিলা, তুই ফ্লাইটে যাসনি কেন? আইরাত, আমি জনতাম 12:3 তবে ফ্লাইট ছিল 11টায়। অনেক দেরি করে ফেলেছিলাম তো তাই। সাবিলা, এখন তো নিলয় কানাডা। আইরাত, তো? সাবিলা, ও হয়তো আগামীকালই এসে পড়বে। আইরাত, হুম। সাবিলা, ভাবি আমার তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। অনামিকা, হ্যাঁ বলো। সাবিলা এক নজর আইরাতের দিকে তাকায়। আইরাত ব্যাপারটা বুঝল, তৎক্ষণাৎ উঠে চলে যায়। বড়দের কথার মাঝে না থাকাটাই শ্রেয়। সাবিলা অনামিকা বেশ সময় যাবৎ কথা বলে আর ওদিকে আইরাত ছাদের ওপরে চলে গিয়েছে। বিকেলের সময় রোদের হালকা আভা এখনো ছাদের প্রত্যেকটা কোণাতে লেগে আছে। ছাদের সবদিকে আলতো পায়ে হাঁটছে। ভাবলো বাসায় বসে থেকে আর কি বা করবে, এর থেকে ভালো বাইরে যাওয়া যাক। আর বাকি সবাই তো ভাবছে যে আইরাত এখন কানাডা, কিন্তু আসলে তো যাওয়া হয়নি। তাই একটা ছোট খাটো সারপ্রাইজ দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। আইরাত ছাদ থেকে নিজের রুমে চলে যায়। ফোনটা হাতে নিয়ে দিয়াকে ফোন দেয়। দিয়া তো আইরাতের ফোন পেয়ে লাফিয়ে ওঠে। দিয়া, হ্যালো। আইরাত, কোথায় তুই? দিয়া, বাসায়। তুই কোথায়? ফ্লাইট ল্যান্ড করেছে। আইরাত, বাইরে বের হতো। অবনীকেও নিয়ে আসিস। দিয়া, মানে কি? আইরাত, বাইরে কফি শপে আয়, দেখা করি। দিয়া, তার মানে তুই যাসনি? আইরাত, না। দিয়া, সত্যি? আইরাত, আরে হবইন। দিয়া, দাঁড়া দাঁড়া, আগে আমি অবনীকে বলি। আইরাতের কিছু বলার আগেই দিয়া ফোন কেটে দেয়। দিয়ার অবস্থা দেখে আইরাত হেসে দেয়।
আইরাত রেডি হয়ে সোজা নিচে নেমে পড়ে। নিচে গিয়ে দেখে সাবিলা আর অনামিকা এখনো তাদের আলোচনা করতেই আছে। আইরাত সিঁড়ি বেয়ে দ্রুত নামতে নামতে বলে, আইরাত, তোমরা থাকো, গল্প করো, আমি একটু বাইরে থেকে আসছি। অনামিকা, আবার কোথায় যাস? আইরাত, দিয়া আর অবনীর সাথে একটু ঘুরে আসি, বাসায় ভালো লাগছে না। অনামিকা, আচ্ছা যা। সাবিলা, তাড়াতাড়ি আসিস। আইরাত, আচ্ছা। আইরাত বাড়ি থেকে বের হয়ে পড়ে। তাদের আড্ডা দেওয়ার একটাই জায়গা, কফি শপ। আইরাত এসে দেখে অবনী আর দিয়া বসে আছে। অবনী আইরাতকে দেখে দাঁতগুলো বের করে দেয়। আইরাত, হিলু। অবনী, আমি দোয়া করছিলাম যে তুই যেন না যেতে পারিস, দেখ আল্লাহ আমার কথা শুনেছেন। ইয়াহু। দিয়া, এই আমি না আমার স্কুটি এনেছি, চল তিনজন তা দিয়ে ঘুরি। আইরাত, আরে এলামি তো মাত্র, আগে বস, গল্প সলভ করি, তারপর যাওয়া যাবে। অবনী, হুমম। দিয়া, মানে কি করে হলো এটা? যাওয়া ক্যান্সেল হলো কি করে? আইরাত, কি আর বলি, আব্রাহামই যেতে দেয়নি। অবনী, কি ওখানেও? আইরাত, হ্যাঁ, আমি ফ্লাইটে গিয়েছিলাম, দেখি পুরা ফাঁকা। আব্রাহাম আমার সামনেই বসেছিল, তারপর আর কি ধরে নিয়ে এসে পড়েছে। দিয়া, আসলে সত্যি বলতে আব্রাহাম স্যার একদিক দিয়ে ঠিকই করেছেন, একদম উচিত কাজ। তুই যেতে পারিসনি, আহহ মজা। আইরাত, আমার একটা জিনিস ভেবেই হাসি আসছে, নিলয় ভাইয়া আমাকে ছাড়া এখন কানাডা গিয়ে বসে আছে। অবনী, কবে আসবে? আইরাত, ফুপি বলল আগামীকালই নাকি এসে পড়বে। দিয়া, ও আচ্ছা। তিনজন মিলে কথা বলছিল, আসলে কথা কম, হাসছিল বেশি। এক একটার কি হাসি, যেন পুরো শপের কাচের গ্লাসগুলো ফেটেই যাবে। স্পেশালি আইরাত, আল্লাহ, ওর তো হাসতে হাসতে অবস্থা খারাপ। পুরো শপের মানুষগুলো কিছুটা তাকিয়েই ছিল। দিয়া, ওই তোরা বস, আমি কিছু খাওয়ার জন্য নিয়ে আসি। আইরাত, কোল্ড কফি নিয়ে আসিস। দিয়া, আচ্ছা। অবনী তুই? অবনী, কফি। দিয়া, আচ্ছা। আব্রাহাম সিঁড়ি বেয়ে নিচে নামছে আর নিজের শার্টের হাতাগুলো ফোল্ড করছে। ইলা রান্নাঘরে ছিল, সেখান থেকে সবই দেখা যায় ড্রয়িং রুমের। ইলা আব্রাহামকে দেখে হেসে এগিয়ে আসে। ইলা, আব্রাহাম। আব্রাহাম, হুমম। ইলা, তোকে আজ অন্য রকম লাগছে। ইলা মাথা থেকে পা অব্দি আব্রাহামকে একবার চেক করে। একটা নেভি ব্লু কালারের প্যান্ট পরেছে আর পুরো কালো শার্ট, হাতে একটা মোটা কালো ঘড়ি। অন্যান্য দিনের থেকে একেবারেই সিম্পল। আব্রাহাম, কি? ইলা, আগে যখন তুই ভার্সিটিতে পড়তি তেমন মনে হচ্ছে পুরো। আব্রাহাম, সত্যি? ইলা, হ্যাঁ, সুন্দর লাগছে। আব্রাহাম, হ্যাঁ, আসো বিয়ে করি, আমি তো কবেই থেকেই রেডি। ইলা, মারবো একটা শয়তান। ইলা আব্রাহামের কানে ধরে আর আব্রাহাম হেসে দেয়। ইলা, আচ্ছা শোন না। আব্রাহাম, হ্যাঁ বলো। ইলা, যত জলদি পারিস। আব্রাহাম, আইরাতকে বউ করে আনবো, জানি আমি। ইলা, হ্যাঁ সেটাই। আইরাতকে আমার সেই প্রথম দিন থেকেই অনেক পছন্দ। আব্রাহাম, হ্যাঁ, পরে নাত বউকে পেয়ে আমাকে ভুলে যাবে। ইলা, হ্যাঁ, তোর দিন শেষ। আব্রাহাম, হয়েছে বুঝলাম। আচ্ছা শোনো, আমি বাইরে যাচ্ছি, তোমার জন্য কি আনবো বলো? ইলা, কিছুই না। গার্ডকে নিয়ে যাবি? আব্রাহাম, হ্যাঁ, দু একজন, তবে অয়নও সাথে যাচ্ছে। ইলা, ও আচ্ছা, জলদি আসিস। আব্রাহাম, হ্যাঁ, কয়েক ঘন্টা বাদেই এসে পড়ব। ইলা, আচ্ছা। আব্রাহাম ইলার গালে একটা চুমু বসিয়ে দেয়। আব্রাহাম, আল্লাহ হাফেজ দাদি। ইলা, আল্লাহ হাফেজ। আব্রাহাম বাসা থেকে বের হতেই অয়ন ফোন দেয়। অয়ন, ভাই কই তুই? আব্রাহাম, সামনে তাকিয়ে দেখ। অয়ন তাকিয়ে দেখে আব্রাহাম আসছে। গার্ডরা গেট খুলে দেয়। আব্রাহামকে দেখে অয়ন কিছুটা হাসে, আর আব্রাহাম চোখে সানগ্লাস পরে অয়নের পাশে গিয়ে বসে পড়ে। অয়ন, কিরে আজকে লুক চেঞ্জ কেন? আব্রাহাম, এমনি। অয়ন, হ্যান্ডসাম লাগছে প্রচুর। আব্রাহাম, থ্যাঙ্কস ডুড। অয়ন, তো কোথায় যাব? আব্রাহাম, আইরাতের ভার্সিটির পাশে যে কফি শপ আছে সেখানে। অয়ন, সেখানে? কিন্তু কেন? আব্রাহাম, সেখানে আইরাত আছে। অয়ন,
তুই কি করে জানলি? আব্রাহাম, আইরাতের ফোনের লোকেশন আমার ফোনের সাথে ট্রেক করা আছে। তো আইরাত যেখানে যাবে আমি আরামসে জেনে যাব। কিন্তু আইরাত এটা জানে না। ওকে জানাবো তবে কিছুদিন পর। অয়ন, বুঝলাম। অয়ন গাড়ি ড্রাইভ করা শুরু করে। অয়ন, কিছু খেতে মন চাইছে। আব্রাহাম, কি খাবি? অয়ন, কোল্ড ড্রিঙ্কস আছে। আব্রাহাম, পেছনে তাকিয়ে দেখ। অয়ন তার পেছনের সিটে তাকিয়ে দেখে এক জার বিয়ার রাখা, যদিও এটা আব্রাহামের গাড়ি। গাড়ির চাবি অয়নকে দিয়ে তাকে বাসার নিচে আসতে বলেছিল। অয়ন, পুরো এক বিয়ারের জার? আব্রাহাম, হুমম। ফোন ঘাঁটতে ঘাঁটতে, অয়ন, এখানে কি করে এলো? সিরিয়াসলি আমি একদম খেয়াল করিনি। আব্রাহাম, কারণ তুই চোখ থাকতেও কানা। অয়ন, যাই হোক থ্যাঙ্কস ভাই। তুই তো দেখি সব সাথে নিয়ে ঘুরিস। অয়ন গাড়িটা একটু থামিয়ে নিজে একটা বিয়ারের বোতল নিয়ে আরেকটা আব্রাহামকে দিয়ে দেয়। বেশ কিছু সময় পর কফি শপের সামনে এসে গাড়ি থামে। আব্রাহাম, শোন আমি ভেতরে যাচ্ছি, আর তুই পেছনের সাইডে গাড়ি পার্ক করে তারপর আয়। অয়ন, ওকে। আব্রাহামকে এভাবে রাস্তায় দেখে কিছু সংখ্যক মানুষের ভিড় জমে। তবে দুপাশে দুজন গার্ড এসে থামে। আব্রাহাম সেদিকে এড়িয়ে গিয়ে কফি শপের ভেতরে চলে যায়। ভেতরে যেতেই সবার মাঝে কিছুটা শোরগোল দেখা দিলে আব্রাহামই তাদের ইশারাতে চুপ হয়ে বসে থাকতে বলে। অবনীর নজর যায় আব্রাহামের দিকে। সে হেসে দিয়ে আইরাতকে তার পেছনে ঘুরে দেখতে বলে। আইরাত কপাল ভাঁজ করে পেছনে তাকায় দেখে আব্রাহাম। তাকে দেখে আইরাত সেন্টি খেয়ে যায়। অবনী, অনেস্টি আব্রাহাম স্যার পড়ে আছে তোর পেছনে, কিন্তু এদিকে ক্রাশ খাই আমরা। আইরাত, তুই সীমিত আকারে মইরা যা। আব্রাহাম, হে গার্ল, হোয়াট আপ? অবনী, জি ভালো। আইরাত তাকিয়ে থাকে আব্রাহামের দিকে। আব্রাহাম, বেবি গার্ল কিছু বলবে? আইরাত, আপনি এখানেও? আব্রাহাম, হ্যাঁ তো। আইরাত, না কিছু না, কোথাও গিয়ে আর শান্তি নাই। আইরাতের অবস্থা দেখে অবনী মুখ টিপে হাসে। আর ওদিকে অয়ন গাড়ি পার্ক করে হাতে গাড়ির চাবি ঘুরিয়ে সিটি বাজাতে বাজাতে আসছিল। শপের পেছনের দিকটা থেকে আসছিল। এসেই যেখানে অর্ডার নেওয়া হয় সেখানে চলে যায়। দাঁড়িয়ে ছিল আর আশেপাশে চোখ ঘুরিয়ে দেখছে। অয়ন খেয়াল করে তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সেই কখন থেকে অর্ডার নেওয়া মানুষের সাথে বকর বকর করে যাচ্ছে। হয়তো চেনা পরিচিত, তাই সেই দিয়া। দিয়া আরো একটু সামনে আগায়, পেছনে জায়গা খালি হয়, তখন অয়নও কয়েক কদম সামনে এগোয়। পরক্ষণেই দিয়া তার হাতে একটা ছোট ট্রেতে 3টে কোল্ড কফি নিয়ে পেছনে ঘোরে। আর সাথে সাথে তা অয়নের ওপর পড়ে যায়। কফির কাচের গ্লাসগুলো টাস টাস করে নিচে পড়ে ভেঙে যায়। বেশ কফি দিয়ার জামাতেও লেগে যায়। দিয়ার মুখো হা, অয়নের মুখো হা। দিয়ার আগে সামনে অয়নের দিকে তাকায়। অয়নেরও বেশ রাগ লাগছে। যদিও এটা মাত্রই একটা অ্যাক্সিডেন্ট ছিল, কেউই ইচ্ছে করে করেনি। দিয়া, কানা নাকি, দেখেন না চোখে? এই কথা বলেই দিয়া চলে যায়। অয়ন আর কি বলবে, দিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে নিজেই উল্টা ঝাড়ি মেরে চলে গেল। দিয়া চলে আসে, তারপর আইরাতের পাশে গিয়ে বসে পড়ে ধীরিম করে। সে খেয়ালি করেনি যে আব্রাহামও বসে আছে। আইরাত, কিরে? দিয়া, আরে একজন লোকের সাথে ধাক্কা লেগে গেল, 3টে গ্লাস ভেঙে। আইরাত, কে? দিয়া, চিনি না। দিয়া রাগ বাদ দিয়ে ঠোঁটগুলো চেপে এক হাসি দেয় আব্রাহামকে দেখে। দিয়া, হিহি, না না কিছু না কিছু না। আইরাত সেদিকে উকি দিয়ে দেখে একজন লোক সেগুলো পরিষ্কার করছে। আর তার পাশেই অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে। তা আব্রাহামও খেয়াল করে। আব্রাহাম, ও অয়ন, আমার ভাই হয়। দিয়া, ও আচ্ছা। আইরাত, ঝগড়া হয়েছে? দিয়া, আরে না না, একদম না। এভাবেই কথা বলে বেশ সময় চলে যায়। আইরাত শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, আসলে কথা তো বলছে আব্রাহাম, অবনী আর দিয়া। কি আড্ডা তাদের! হঠাৎ এক সময় দিয়া বলে ওঠে, দিয়া, তো বাসায় যাব কখন আমরা? আইরাত দ্রুত উঠে পড়ে হাতে ব্যাগটা নিয়ে। আইরাত, হ্যাঁ হ্যাঁ এখনই যাব, চল চল। আব্রাহাম, আইরাত আমার সাথে যাবে। আব্রাহাম আইরাতের হাত ধরে টান দিয়ে আবার বসিয়ে দেয় নিজের কাছে। আব্রাহাম, আর হ্যাঁ তোমাদেরও একা যেতে হবে না।
অয়ন দিয়ে আসবে তোমাদের বাসায়। অয়ন, অয়ন, আসছি। অবনী, না না স্যার, আমরা যেতে পারবো তো। আব্রাহাম, সমস্যা নেই, যা বলছি তা শোন, অয়নের সাথে চলে যাও। অবনী, আচ্ছা। অয়ন দিয়াকে দেখে কপাল কুঁচকায়। দিয়া মেকি একটা হাসি দেয়। তারপর তারা তিনজন চলে যায়। আর এদিকে বসে থাকে আব্রাহাম আইরাত। আব্রাহাম, এই, আইরাত, কি? আব্রাহাম, অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। আইরাত, কি? আব্রাহাম, আই লাভ ইউ। আইরাত, থ্যাংক ইউ। আব্রাহাম, এটার উত্তর তো এটা না। আইরাত, এটাই। আব্রাহাম আইরাতের চেয়ারটা ধরে টান দেয়, এতে চেয়ার সহ আইরাত আব্রাহামের কাছে এসে পড়ে। আব্রাহাম, এটার উত্তর এটা না বেবি গার্ল। আইরাত, এটাই। আব্রাহাম, এই আই লাভ ইউ বলো। আইরাত, না। আব্রাহাম, কি? আইরাত, বলবো না। আব্রাহাম, বলবে না? আইরাত, না। আব্রাহাম, বলতে বলছি বলবা। বলো। আইরাত, না। আব্রাহাম, বেবি গার্ল, এখন এখানে কিন্তু এমন কিছু করে বসবো যার ফলে তুমি নিজেই লজ্জা পাবে। আইরাত, এমন করেন কেন? আব্রাহাম, তুমি কথা শোনো না কেন? বলো বেবি গার্ল আই লাভ ইউ। আইরাত, না। আব্রাহাম, এই আই লাভ ইউ বল। ধমক দিয়ে। আইরাত, আই লাভ ইউ। আব্রাহাম তার বুকের পাশে হাত দিয়ে দেয়। আব্রাহাম, সব শান্তি আমার বুকে এসে পড়েছে। আই লাভ ইউ টু জান পাখি। আইরাতের এবার চোখ যায় পাশের টেবিলে বসে থাকা দু তিনজন মেয়ের দিকে। ড্যাব ড্যাব করে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। আইরাত, ঘোড়ার ডিম। আমাকে না বলে ওই পাশের টেবিলের কিছু পেতনিকে দিয়ে বলালেই তো পারতেন। আব্রাহাম, কেন? আইরাত, কিভাবে তাকিয়ে আছে? আব্রাহাম, এভয়েড করো। আইরাত, আমি বাসায় যাব। আব্রাহাম, আচ্ছা চলো দিয়ে আসি। আইরাত, আমি বাচ্চা নই, একাই যেতে পারবো। আব্রাহাম, আমার সাথে যাবা? এক্ষণ যাবা? আব্রাহামকে সোজাসাপটা কথা বলতে দেখে আইরাত আর কিছুই বলে না। কারণ সে জানে যে এখন বলেও লাভ নেই। আব্রাহাম আইরাতকে নিয়ে চলে যায়। তবে আব্রাহাম যখন আইরাতকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল তখন সে খেয়াল করে যে তাদের গাড়ির ঠিক পেছনেই একটা কালো গাড়ি রয়েছে। গাড়ির পাশে থাকা লুকিং গ্লাসে আব্রাহাম দেখে তারা যেদিকে যাচ্ছে ওই গাড়িটাও সেদিকেই যাচ্ছে। আব্রাহামের ব্যাপারটা কেমন ঘোলাটে লাগে। যাই হোক, আগে আইরাতকে সেফ এবং সাউন্ড বাড়ি পৌঁছে দিতে হবে, তারপর বাকি সব কিছু করতে হবে। আব্রাহাম গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে যেন হাওয়ার গতিতে যেতে লাগলো আব্রাহাম। আইরাত তাকিয়ে দেখে আব্রাহাম কিছুটা রাগী মুডে সোজা গাড়ি ড্রাইভ করেই যাচ্ছে। 20 মিনিটের মাথায় এসে গাড়ি হুট করে ব্রেক কষে আইরাতের বাসার সামনে। আব্রাহাম, বেবি গার্ল এসে পড়েছি। আইরাত, হুম মম। আব্রাহাম সাইড মিররে তাকিয়ে দেখে যে গাড়িটা তাদের ফলো করছিল সেটা এখন আর নেই। আব্রাহাম এবার পুরো ক্লিয়ার হলো যে সেই গাড়িটা আসলে মেইনলি আব্রাহামেরই পিছু করছে। আইরাত আস্তে করে নিজের সিট বেল্টটা খুলে ফেলে। আব্রাহামের দিকে তাকিয়ে দেখে সে এক হাত ড্রাইভ কন্ট্রোলের ওপর রেখে আরেক হাত মুখের পাশে রেখে দিয়ে আছে। আইরাত নেমে যেতে ধরেও আবার থেমে যায়। আইরাত, আব্রাহাম, আব্রাহাম, হ্যাঁ জান পাখি। আইরাত, একটা কথা জিজ্ঞেস করার ছিল। আব্রাহাম, হ্যাঁ বলো না। আইরাত, না মানে আসলে। আব্রাহাম বুঝল যে আইরাত কিছুটা ভয় পাচ্ছে বা তার মাঝে কিছুটা জোরতা কাজ করছে। তাই সে আইরাতের হাত দুটো নিজের হাতে নিয়ে বলে, আব্রাহাম, আমার দিকে তাকাও। আইরাত চোখ তুলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম, এবার বলো। আইরাত, আমাদের মাঝে কি আছে? আব্রাহাম, কি? আইরাত, এই আমাদের মাঝে যাই আছে, যা কিছুই আছে। এই আপনি যেভাবে বলেন আমায় ভালোবাসেন, কিন্তু আমি তো। আব্রাহাম, তুমি ভালোবাসো না? জানি আমি। আইরাত, আমি জানি না, কিন্তু এটা কি? আমাদের মাঝে যাই আছে এটার নাম কি? এই সম্পর্কের নাম কি? আপনি কে হন আমার? আব্রাহাম, যদি বলি হাসবেন। আইরাত, হোয়াট? আব্রাহাম, কেউই চায় না যে সে যাকে ভালোবাসে তার সাথে সে কোন প্রকার কোন অবৈধ সম্পর্কে জড়াক।
সবাই চায় সমাজ হোক বা ধর্ম যেন তারা বৈধ, হালাল সম্পর্কে জড়াক। আমিও জড়িয়েছি। অ্যাকচুয়ালি হোয়াট, সমাজ বলতে যে এই জিনিসটা আছে না, এইটা জাহান্নামে যাক, আমার কিছুই যায় আসে না তাতে। তবে আমি কখনো কাউকে বলতে দিব না যে আব্রাহাম তার আইরাতকে অবৈধভাবে পেয়েছে। কখনোই না। তুমি আপাতত এইটুকু জেনে রাখো যে আমি তোমায় ভালোবাসি আর তুমি আমার। আইরাত। আব্রাহাম, আপনি আব্রাহাম। আরে চাই না আমার তোর থেকে ভালো কাউকে। তুই ভালো হলেও আমার আর খারাপ হলেও আমার। আমার শুধু তোকেই চাই। নরম সুরেই। আইরাত। আমি আমি বাড়ি যাই। আব্রাহাম। যাও। আইরাত গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে যায়। যতক্ষণ না পর্যন্ত আইরাত বাড়ির একদম ভেতরে চলে গিয়েছিল ততক্ষণ আব্রাহাম এক নয়নে তাকিয়েই ছিল। আইরাত চলে গেলে সেও গাড়ি নিয়ে সেখান থেকে এসে পড়ে। কিছুদূর যেতেই আব্রাহাম লক্ষ্য করে যে আবার সেই গাড়িটা আব্রাহামের গাড়িকে ফলো করছে। এটা দেখেই আব্রাহামের রাগ উঠে পড়ে। তখন আইরাত ছিল কিছু করতে পারেনি, কিন্তু এবার তো সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। গাড়ির ফুল স্পিড বাড়িয়ে দেয়। সাই সাই করে যেতে লাগে। খেয়াল করে দেখে আব্রাহাম যে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই গাড়িটাও ঠিক সেই দিক দিয়েই যাচ্ছে। তাই আব্রাহাম একটু চালাকি করে। সেই ইচ্ছে করে উল্টা পাল্টা পথে যেতে লাগে। যত আঁকাবাঁকা রাস্তা ছিল সব দিক দিয়ে ট্রাই করছে। এতে কিছুটা হলেও ওই গাড়িটা আব্রাহামের গাড়ি থেকে পেছনে পড়ে গেছে। পেছনের গাড়িকে হুট করে এগিয়ে আসতে দেখে আব্রাহাম এবার ইউ টার্ন নিয়ে নেয়। ইউ টার্ন নিয়ে আগে ভাগেই চলে যায়। একটা খোলা রাস্তা দিয়ে গিয়ে অন্ধকার জায়গায় চলে যায়। এখন আর এখানে আব্রাহামের গাড়িকে দেখা যাচ্ছে না। যে গাড়ি ফলো করছিল সেই গাড়ি অন্ধকার সেই খোলা জায়গায় এসে থেমে পড়ে। আব্রাহামকে কোথাও না পেয়ে গাড়ি থেকে দুজন লোক হুড়মুড়িয়ে নেমে পড়ে। এই কোথায় গুম হয়ে গেল রে? জানি না, ঠিকঠাক ফলোই তো করছিলাম। হুট করেই কোথায় চলে গেল? ধুর, এভাবে হাতছাড়া হয়ে গেল। লোকগুলো কথা বলছিল তার মাঝেই তাদের কানে আসে সিটি বাজানোর শব্দ। আস্তে আস্তে গাড়ির ফ্রন্ট লাইটগুলো জ্বলে ওঠে। এবার তাদের চোখ যায় আব্রাহামের ওপর। আব্রাহামের কালো গাড়ি আর ওই রাস্তাটা আসলে এতই কালো যে বোঝার উপায় নেই সেখানে কেউ আছে। রাস্তায় কোন লাইট বা ল্যাম্পপোস্টও নেই। আব্রাহামের গাড়ির সামনের লাইট জ্বলে উঠলে আব্রাহামকে স্পষ্ট দেখা যায়। সে সিটি বাজানো অফ করে দেয়। আব্রাহাম। হাই গাধার দল, তোমরা কি আমায় খুঁজছিলে? কেউ কিছু না বলেই সোজা গুলি বের করে আব্রাহামের দিকে তাক করে। আব্রাহাম ধীর পায়ে কয়েক কদম এগিয়ে যায়। সামনে এগোবেন না, নয়তো নয়তো গুলি করে দিব। আব্রাহাম। হ্যাঁ তো করো না। কে ধরে রেখেছে? কর গুলি, দেখি কত পারিস। পাশে থাকা আরেক ব্যক্তি এসে দ্রুত গুলি তাক করে রাখা লোকটির কানে কানে বলে, এই ভুল জীবনেও করিস না। অনেক ভারী পড়বে, গুলি করিস না। আব্রাহাম এবার সামনে এসে গুলি তাক করে থাকা লোকটার হাতের ঠিক মাঝ বরাবর অর্থাৎ কনির দিকে তার হাত দিয়ে প্রচুর পরিমাণে জোরে একটা বাড়ি দিয়ে বসে। অতিরিক্ত ব্যথায় হাত থেকে গান হালকা হয়ে এলে আব্রাহাম তা দ্রুত নিজের হাতে নিয়ে নেয়। আব্রাহাম। আগে কিভাবে গান ধরতে হয় তা জেনে নে, তারপর আমাকে মারতে আসিস ওকে। এমন অবস্থা দেখে পেছনের এক লোক দৌড়ে চলে যেতে ধরলে আব্রাহাম ঠিক তার হাঁটু বরাবর গুলি করে দেয়। এতে হয়তো বুলেট তার হাঁটু ভেদ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। আব্রাহামের হাতে থাকা পিস্তল দিয়ে কিছুটা ধোঁয়া বের হচ্ছে। একটাকে হাঁটু ধরে মাটিতে কাতরাতে দেখে আরেকটা কিছুটা শুকনো ঢোক গিলে। আব্রাহাম এগিয়ে গিয়ে লোকটার হাতে পিস্তলটা ধরিয়ে দেয়। আব্রাহাম। ওটাকে হসপিটালে অ্যাডমিট করে দিস আর তুই বাড়ি গিয়ে দোয়া কর যে জীবন হাতে নিয়ে বেঁচে ফিরেছিস। বুঝলি বাচ্চু, যা। আর হ্যাঁ, আমাকে ফলো করতে হবে না, তোদের যে পাঠিয়েছে ওকে বলিস যেন আমার সামনে এসে দেখে করে কেমন। এই বলেই আব্রাহাম চোখে সানগ্লাসটা পরে গাড়িতে উঠে বসে সাই করে চলে যায়। আর ওই লোকটা কোন রকমে গুলি লাগা ব্যক্তিটিকে গাড়িতে তুলে চলে যায়। ড্রয়িং রুমে বসে বসে টিভিতে ডোরেমন ছেড়ে দিয়ে ইচ্ছামতো গপাগপ আইসক্রিম খেয়েই যাচ্ছে। অনামিকা তার পাশেই বসে আছে। অনামিকা। আচ্ছা শোন না, আমি কি বলি। আইরাত। বলো না। আমি তো শুনছি কান খোলা আমার। অনামিকা। তোত্তারামি না করে একটু মনোযোগ দে। আইরাত। বলতে থাকো।
অনামিকা। আইরাত। আইরাত বুঝল কেসটা হয়তো সিরিয়াস। তাই আইসক্রিমের বাটিটা টেবিলে রেখে দিয়ে টিভিটা বন্ধ করে 2 পা ভাঁজ করে অনামিকের দিকে তাকায়। আইরাত। এবার বলো। অনামিকা। শোন, আমি চাই তুই হ্যাপি থাক, আর আমি মনে করি তুই থাকবিও। তো বলছিলাম কি যে। আইরাত। আরে মা, এত ইনিয়ে বিনিয়ে বলার থেকে সোজাসাপটা বলো তো। অনামিকা। দেখ মা, আমি জানি যে তুই তোর ফুপিকে বেশি একটা পছন্দ করিস না, কিন্তু সত্যি বলতে সাবিলা হয়তো একটু গোমরা টাইপের, তবে ভালো। আইরাত তার চোখ ছোট ছোট করে তাকায়। অনামিকা। যদিও তোর ফুপি এই কথাটা বিগত 2 বছর যাবৎ বলছে। আগে হালকার ওপর নিলেও এখন যেন আমাকে আরো বেশি বেশি বলছে ইদানিং। তোর ফুপি আজ তোর আর নিলয়ের বিয়ের প্রস্তাবের কথা নিয়ে এসেছিল। আইরাত অনামিকার কথা শুনে হাসবে নাকি কানবে বুঝে না। আইসক্রিমের বাটি তা হাতে তুলে নিয়ে আবার খেতে শুরু করে। অনামিকা। কিরে, আইসক্রিম খেতে লাগলি যে? শুনছিস তুই আমার কথা? আইরাত। আমি বিয়ে করব না। শুনেছ তুমি? ন আকারে না। অনামিকা। আচ্ছা মানলাম নিলয় একটু আজেবাজে ঝামেলায় ছিল আগে, তবে তুই দেখেছিস এখন নিলয় কত ভালো হয়ে গেছে। কালই কানাডা থেকে আসছে সকালের ফ্লাইটে। আর এসেই তার বাবার বিজনেসে জয়েন করবে। আইরাত। তো আই কিত্তাম। অনামিকা। কি সব ভাষা রে বাবা। আইরাত, দেখ আমি কিন্তু ফাজলামির মুডে নেই বলে দিচ্ছি। আইরাত। মা বুঝলাম, কিন্তু কিন্তু নিলয় ভাইয়াই কেন? আরে ছোট থেকে এই পর্যন্ত ভাই হিসেবেই ট্রিট করেছি আমি ওকে। আর ফুপিকে আমি আমার শাশুড়ি হিসেবে ভাবতেও পারি না। ফুপি হয়েই যে জল্লাদ, না জানি আমার শাশুড়ি হয়ে গেলে কি করবে। অনামিকা। কে বলেছে যে তুই তোর ফুপির বাড়ি থাকবি? সেটা তোর ইচ্ছে, মন চাইলে তুই আমার সাথেই থাকবি। আর এটা সাবিলা নিজেই বলেছে। আইরাত। কিন্তু আমিই কেন? ফুপির না চেনা পরিচিত কত মেয়ে আছে, তাদেরকে বলতে বলো। অনামিকা। কিন্তু সাবিলা অনেক আগে থেকেই নিলয়ের জন্য তোকে পছন্দ করে রেখেছে। 2-1 দিনের কথা না, বেশ কয়েক বছরের কথা সাবিলা আমাকে বলছে। তোর কলেজ পড়ার সময় থেকেই। আইরাত। হ্যাঁ কিন্তু অনামিকা। আর নিলয়ও কিন্তু তোকে পছন্দ করে বুঝিস তুই। আইরাত। মা বুঝো আমি বিয়ে করতে পারবো না। অনামিকা। সমস্যা কি? আইরাত। এখন মাকে কি করে বলি আব্রাহামের কথা? মনে মনে। অনামিকা। বল। আইরাত। আমি এখনো এইসব বিয়ে শাদির জন্য প্রস্তুত না। অনামিকা। শোন, তোর তো আর অন্য ঘরে বিয়ে হচ্ছে না। নিজেদের মাঝেই বিয়েটা হবে। কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। খুশি থাকবি। বিয়েটা করে নে না মা। আইরাত। কিন্তু। অনামিকা আইরাতের দুহাত খামছে ধরে। অনামিকা। শোন, আমি জীবনে কিচ্ছুই কখনো চাইনি তোর কাছে, তবে আজ চাইছি এই একটা কথা রাখো, তুই আমার নিলয়ের সাথে বিয়েটা করে নে। আইরাত। মা আমি। অনামিকা। তুই পড়াশোনা করতে পারবি তো? সবই করতে পারবি, যা তোর ইচ্ছে করে নে বিয়েটা। আইরাত। আমাকে কিছুদিন সময় দাও ভাবার জন্য। অনামিকা। নে, যত সময় নেওয়ার নে, তবে শেষে যেন বিয়েটাই হয়। অনামিকা উঠে কাজ করতে চলে যায়। আর আইরাত পড়ে যায় মহা চিন্তায়। সামনে আইসক্রিম গলে গলে পানি হয়ে গেল, তবুও খেতে ইচ্ছে করছে না। একদমই মন উঠে গেছে। একদিকে নিজের মা, আরেকদিকে আব্রাহাম। কার কথা শুনবে? আব্রাহাম যদি একটা বার জানে যে আইরাতের বিয়ে, সোজা কথা কিয়ামত বাঁধিয়ে দিবে সে। আর আইরাত যদি মানা করে দেয়, তাহলে সাবিলাও মুখ গোমরা করে দিয়ে থাকবে, নিলয়ও আসা যাওয়া বন্ধ করে দিব। আর অনামিকা, অনামিকা তো আইরাতের সাথে কথা বলাই বন্ধ করে দিবে। এখন কি করবে? এইসবি ভাবছিল, তখন ফোনে ফোন আসে। আইরাত। হ্যালো। নিলয়। কিরে, কি করিস? আইরাত। কিছু না, বসে আছি। তুমি? নিলয়। আমিও বসে আছি। কাল সকালে ফ্লাইট আছে, আসছি আমি। আইরাত। মম। নিলয়। মামি তোকে কিছু বলেছে? আইরাত। অনেক কিছুই বলেছে। নিলয়। কিছু কি ভাবলি? আইরাত। ভাইয়া, সত্যি বলতে আমি বুঝতে পারছি না কি করব। আম্মুর কথা ভাবছি। আম্মু তো রাগ করে থাকবে। নিলয়। কিছু সময় নে তুই, ভাব তারপর বল। আইরাত। হুমম। নিলয়। শোন। আইরাত। হ্যাঁ। নিলয়।
এর আগে কখনো তোকে বলা হয়নি, বাট আমি তোকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। আইরাত। নিলয়। আইরু। আইরাত। আমি আমি রাখি। এই বলেই আইরাত টুক করে ফোনটা কেটে দেয়। বুকটা কেমন ধুকপুক ধুকপুক করছে। আইরাত উঠে গিয়ে কিচেনে তার মায়ের পাশে দুহাত ভাঁজ করে দাঁড়ায়। অনামিকা পেঁয়াজ কাটতে কাটতে বলে ওঠে, অনামিকা, কিছু বলবি? আইরাত। বিয়েটা না করলে হয় না? অনামিকা। কেন, তুই কি কাউকে পছন্দ করিস? আইরাত। না। অনামিকা চাকু রেখে আইরাতের দিকে তাকায়। অনামিকা। তাহলে তো আর কোন কথাই রইল না। বিয়ে করবি মানে করবি, ব্যাস। আইরাত। মা। অনামিকা। আইরাত, আমি কখনো কিছুই নিয়ে জোর করেছি তোকে বল? করিনি। কিন্তু আমি তোর ভালো চাই সব সময়। আর এতেই ভালো হবে। তুই তো কাউকে পছন্দই করিস না, তাহলে ভেজাল তো রইলই না। বিয়ে করবি, ব্যাস। আইরাত কিছু না বলে নিজের রুমে চলে যায়। বালিশ বুকের মাঝে রেখে উপর হয়ে শুয়ে পড়ে। কতক্ষণ শুয়ে থাকলো, কিন্তু চিন্তার ভূত যেন মাথা থেকে নামারই নাম নিচ্ছে না। কোন উপায় না পেয়ে উঠে পড়ে পড়ার টেবিলে গিয়ে হাতে একটা কাগজ নিয়ে নেয়। কিছু কাগজ ছোট ছোট করে কেটে নেয়। তারপর কিছু কাগজে বিয়ে করব, আর কিছু কাগজে বিয়ে করব না লিখে নেয়। তারপর সবগুলো প্যাঁচিয়ে নেয়। হাত দিয়ে কিছু ওলট পালট করে সবগুলো টেবিলে ছড়িয়ে দেয়। তারপর বেশ দ্বিধা নিয়েই যেকোনো একটা কাগজ তুলে নেয় হাতে। তড়িঘড়ি করে তা মেলে ধরে। দেখেই পিটপিট করে তাকায়। বিয়ে করব উঠেছে। আইরাত বিয়ে করবে। দরজায় কড়া নাড়ে দেখে অনামিকা। অনামিকা। সারা রাত পড়ে আছে চিন্তা ভাবনা করার জন্য, এখন আয় খেয়ে নে। আইরাত সব রেখে নিচে চলে যায়। রাতে তো ঘুম দুচোখের পাতায় নেই, উল্টো চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। আব্রাহাম সত্যিই মেরে ফেলবে আইরাতকে। কিন্তু অনামিকাকে তো আর আব্রাহামের কথা বলতে পারছে না, কারণ আইরাতের মতে সে তাকে ভালোবাসে না। আর যদি এই বিয়ে না করে তাহলে সাবিলা হোক বা অনামিকা রাগ করে থাকবে, প্লাস বেশ রেষারেষিও হবে। কোথাও না কোথাও অভিমানের পাহাড় জমা হবে। করিডোরে গিয়ে বসে আছে হাতে একটা বই। তবে বইয়ে যেন নজর নেই। এভাবেই দেখতে দেখতে রাতটুকু কেটে যায়। মুখের ওপর ঠাস করে রোদের প্রখর উত্তাপ এসে পড়ে। চোখ মুখ ভাঁজ করে হাত দিয়ে রোদ আশাকে ঠেকাচ্ছে। ঘুম ভেঙে যায় আইরাতের। আশেপাশে তাকিয়ে দেখে করিডোরেই বসে আছে। তার মানে সারা রাত এখানেই থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল আইরাত। জীবনটা বাসয়। সবাই মজা নিচ্ছে। রোদও নিচ্ছে। আইরাত চটে গিয়ে ভেতরে এসে পড়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। অবনী বলেছিল আজ ক্লাস নেই ভার্সিটিতে, তাই যাবে না। চুলগুলো বেঁধে মুখে পানির ছিটেফোঁটা দিয়ে আসে। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে আসে। অনামিকা। আইরাত। এই আইরাত। আইরাত। হ্যাঁ বলো। অনামিকা। এই নিচে আয় দ্রুত। আইরাত। কেন? অনামিকা। আগে আয় জলদি। আইরাত টাওয়ালটা রেখে দিয়ে নিচে চলে যায়। যেতেই দেখে সাবিলা বসে আছে। আইরাত সিঁড়িতে দাঁড়িয়েই গা এলিয়ে দেয়। আইরাত। মা। অনামিকা। ম্যামা না করে নিচে আয়। আইরাত সিঁড়িতেই ধপাস করে বসে পড়ে গালে হাত দিয়ে। সাবিলা। আইরাত বাদরামি বাদ দিয়ে এদিকে আয়। আইরাত এবার উঠে গিয়ে তার ফুপির পাশে বসে। সাবিলা। হ্যাঁ রে, কিছু ভাবলি? আইরাত। তুমি আর কাউকে পেলে না? সাবিলা। ভাবি, শুনো তোমার মেয়ের কথা। অনামিকা। আমি আর কত বলবো বল? সাবিলা। আইরাত। দেখ, হ্যাঁ মানলাম আমি একটু বাড়াবাড়ি করে ফেলি মাঝে মধ্যে। কিন্তু দেখ, তুই তো আমারই ভাইয়ের মেয়ে, তাই না? না জানি বাইরের মেয়ে কেমন হবে। আদৌ নিলয়ের সাথে সে খুশি থাকবে কিনা? আমাদের পরিবারের মর্যাদা বুঝবে কিনা? সংসার সামলাতে পারবে কিনা? আমি এই বলছি না যে বিয়ের পর সব বাদ দিয়ে শুধু সংসারই সামলাতে হবে। কিন্তু তবুও একটা তো কথা আছে, বল। এখন বলছি যে তুই প্লিজ রাজি হয়ে যা না বিয়েতে। আইরাত। ফুপি, আমি আসলে কি আর বলি? আমি জানি না আমি কি বলবো। অনামিকার হাতে কিছু জিনিস ছিল, সেগুলো সোফার ওপর রেখে আইরাতের দিকে তাকিয়ে বলে। অনামিকা। হ্যাঁ বলবি তুই, ব্যাস, আর কিছুই না। আইরাত কিছু না বলেই হাবলার মতো তাকিয়ে থাকে। সাবিলা। দেখ, তুই যেমন চাস তেমনই হবে। মানে বিয়ের পরে আর কি?
যেভাবে খুশি থাকিস। বিয়েটা একদম ঘোরা ভাবেই হবে। কেউ জানবে না। তবুও বিয়ে কর। আইরাত। সাবিলা। আচ্ছা তুই বল যে নিলয় কি দেখতে খারাপ? আইরাত। না। সাবিলা। আগে যে মারপিট বা ঝগড়া করতো তার জন্য? আইরাত। না। সাবিলা। টাকা পয়সা কম? আইরাত। না। সাবিলা। তাহলে কোন দিক দিয়ে খারাপ বল? আইরাত। ব্যাপার সেটা না ফুপি। সাবিলা। তাহলে? আইরাত। কিছু না। অনামিকা। শোন, তুই যদি এই বিয়ে না করিস তাহলে? আইরাত। তাহলে? অনামিকা। আর জীবনেও আমি তোর সাথে কথা বলবো না। আইরাত। কেন গো, মুখে কি সুপার গ্লু লাগিয়ে নিবে নাকি? অনামিকা। যাহা হো। আইরাত। আমি ছাদে গেলাম। এত চিন্তা করলে আমায় এক সময় পাগলের প্রলাপ বকতে হবে। এই বলেই আইরাত ওপরে ছাদে চলে যায়। ভাবতে লাগে, আচ্ছা সে তো আব্রাহামকে ভালোবাসে না। নাই কখনো আগে ভেসেছিল, তো বিয়ে করে নিলেই তার কি? বিয়েতে কাউকেই ডাকবে না। সবাইকে বিয়ের পরে বলা যাবে। যাই হোক, আইরাতের কাছে আব্রাহামের আগে তার মা অনামিকা বেশ ফুলে রয়েছে আইরাতের থেকে। যদি সত্যি সত্যি কথা বলা বন্ধ করে দেয় তো। আর বিয়ে তো ঘরেই হচ্ছে, ঘর থেকে বাইরেও যাবে না। কাকপক্ষীয় টের পাবে না, পেতেই দিবে না। আর একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে আব্রাহাম কিছুই করতে পারবে না। এখন পাগলামো করতে পারে, কিন্তু একবার অন্য জনের সাথে আইরাতের বিয়ে হয়ে গেলে কিছুই করতে পারবে না। এটাই ভেবে নেয় আইরাত। বেলা ঠিক 12টা বাজে তখন নিলয় দেশে আসে। নিলয় এসে আইরাতের সাথে কথা বলে, তার ওপর অনামিকা তো আছেই। সাবিলাও বুঝাচ্ছে আইরাতকে। সব ভেবে চিনতে আইরাত ঠিক করে যে হ্যাঁ, রাজি হয়ে যাবে সে বিয়েতে। বড় কথা হচ্ছে অনামিকাকে দেখেই বোঝা যায় যে এই বিয়েটা হলে সে কতটা খুশি হবে। আইরাতের সব দিক বাদ দিয়ে শুধু নিজের মায়ের মুখের ওই হাসি খুশিটার জন্য হলেও বিয়েটা করা উচিত। আইরাত ভার্সিটিতে যায় আসে। এর মাঝে অবনী, দিয়া, তৌফিক কাউকেই কিচ্ছুটি বলেনি। নিজের মনে মনেই সব ভেবে নিয়েছে সে। মাঝখানে কেটে যায় আরো 2 থেকে 3 দিন। আসলে কেউ নিজের জায়গায় থেকে অন্যের অবস্থা বা তার সিচুয়েশন কখনোই পরিমাপ করতে পারে না। যার সমস্যা একমাত্র সেই সাফার করে আর সেই বুঝতে পারে। ঠিক তেমনই হয়েছে আইরাতের সাথে। একদিনে নিজের মা আর পরিবার তো আরেক দিকে আব্রাহাম। কাকে রেখে কাকে চুজ করবে? আইরাত তো বলে যে সে আব্রাহামকে ভালোবাসে না, তাহলে আজ কেন নিলয়ের সাথে বিয়েতে রাজি হয়ে তার বুক ফাটছে? কারণ কি? খুব বেশি খারাপ লাগছে। আইরাতের যখন থেকে বুঝার বয়স হয়েছে তখন থেকেই এই বিয়ে নামক জিনিস থেকে দূরে ভেগে এসেছে। বিয়ের নামটা নিলেই কেমন যেন লাগতো। আর এখন কিনা নিজেরই ফুপির ছেলের সাথে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে তাকে। এতদিন শুধু মানুষকে দেখে এসেছে যে বিয়েতে মতো নেই, তবুও নিজের ওপর জোর খাটিয়ে বিয়ে করতে। আইরাত আগে এগুলো দেখে ভাবতো যে হয়তো কিছুদিন পরই ঠিক হয়ে যাবে বা এমনি। কিন্তু না, আজ বুঝতে পারছে যে নিজের সাথে নিজেরই বিরাট বড় এক যুদ্ধ করে তারপর নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে হয়। যদি বিয়েতে মতো না থাকে তো। আর এক্ষেত্রে আসলে আইরাত সবার মন কথা রাখতে গিয়ে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে। আজ বাড়ি ফিরে যখন অনামিকাকে বলল যে মা আমি এই বিয়েতে রাজি আছি, ব্যাস তখন অনামিকার খুশি দেখে কে তৎক্ষণাৎ সাবিলাকে ফোন দিয়েছে সে কি কথা। আর আইরাত মুখটা শুকনো করে দিয়ে নিজের রুমে এসে পড়ে। তখন থেকেই বিছানাতে দুহাঁটু ভাঁজ করে যে এক বসা দিয়েছে আর ওঠাউঠি নেই। সেই তখন থেকে বসে বসে এগুলোই চিন্তা করে যাচ্ছে। আইরাতের ভাবনার মাঝে ছেদ ঘটিয়ে অনামিকা তার রুমে আসে। অনামিকা। আইরু। আইরাত। হ্যাঁ, অনামিকা। এদিকে আয় তো। অনামিকা রুমের ভেতরে এসে পড়ে আর আইরাত দাঁড়িয়ে পড়ে বসা থেকে। অনামিকা হঠাৎ বেশ বড়সড় একটা লেহেঙ্গা আইরাতের গায়ে মেলে ধরে। আইরাত নিজের দিকে এক নজর তাকিয়ে আবার অনামিকার দিকে তাকায়। অনামিকা। বাহহ, দারুণ মানিয়েছে তো। আমি যেমন ভেবেছিলাম তার থেকে 1000 গুণে বেশি ফুটে উঠেছে। আইরাত। বিয়ে না ঘোরা ভাবে হচ্ছে। অনামিকা। হ্যাঁ। আইরাত। তো এগুলা করা কি খুব দরকার? অনামিকা। ওমা, বলিস কি করতে হবে না? ঘোরা তাই কি সাজবি না তুই? আইরাত। এখন প্লিজ এটা বলো না যে বাইরে থেকে মেয়েদের ডেকেছো তুমি আমায় সাজানোর জন্য। অনামিকা।
আসলে আমি ডেকেছি। আইরাত, যেভাবে ডেকেছ সেভাবে ফিরিয়ে দাও। কোন দরকার নেই রং মেখে সং সাজার। আমি নিজে যতটুকু পারি ততটুকুই রেডি হব। অনামিকা, আচ্ছা। অনামিকা জিনিসগুলো সব হাত থেকে রেখে বাইরে চলে যেতে ধরে, তবে আইরাত আবার তার হাত ধরে কিছুটা টান দেয়। অনামিকা পেছনে তাকায়। দেখে আইরাত আগে ছোটবেলা যেভাবে অনামিকার কনিষ্ঠা আঙুল ধরত ঠিক সেভাবেই ধরে আছে। অনামিকা হাতের দিকে তাকিয়েই হেসে দেয়। আইরাতের দিকে ঘুরে তাকায়। অনামিকা, কিছু বলবি? আইরাত, দম আটকে আসছে আমার। অনামিকা, কেন শরীর খারাপ লাগছে? আইরাত, কেমন এক দমবন্ধ অনুভূতি। অনামিকা, ও কিছু না, ঠিক হয়ে যাবে। অনামিকা আইরাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে এসে পড়ে। আর আইরাত বিছানাতে বসে দুহাতে মাথা চেপে ধরে। আব্রাহামের কথা খুব বাজে ভাবে মনে পড়ছে। তারা আর আব্রাহামের একসাথে বাইরে যাওয়া, আব্রাহামের তাকে ধমক দেওয়া, তার আইরাতের গলাতে আইসক্রিম রেখে খাওয়া, রাগী চোখ, এক নেশা লাগানো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা, ভ্রু নাচানো, আইরাতের কপালে গালে হুটহাট চুমু বসিয়ে দেওয়া, আরো না জানি কত কি। আইরাতের অজান্তেই আব্রাহামের সাথে তার দিনকে দিন হাজারো স্মৃতি জড়ো হয়ে গেছে। ফোন বেজে ওঠে। আইরাত তাকিয়ে দেখে ফোনের স্ক্রিনের ওপর নিলয়ের নাম ভেসে উঠেছে। আইরাত কয়েক মুহূর্তের জন্য একেবারে থমকে যায়। মাথায় আব্রাহামের চিন্তা আর এদিকে নিলয়ের ফোন। এ কোন এক দোটানায় পড়ে গেছে সে। ফোন দুবার বেজে কেটে যায়। তৃতীয়বারের মাথায় ফোন রিসিভ করে আইরাত। হো হ হ্যালো। নিলয়, কিরে বউ ব্যস্ত নাকি? আইরাত, চুপ করো, ধমক দিয়ে। নিলয়, আইরাত, এই নামে আমাকে ডাকবে না কখনো। নিলয়, আরে কিছু সময় পর তোর আর আমার বিয়ে, আর এখন বলছিস যে বউ বলে ডাকবো না। তো কি বলে ডাকবো তুই-ই বল। আইরাত, কিছু সময় পর বিয়ে। বিয়ে এখনো হয়নি। নিলয়, হতে কতক্ষণ? আইরাত, কি বলবে তাড়াতাড়ি বলো। নিলয়, কিছু কি হয়েছে নাকি এভাবে চটে আছিস কেন? আইরাত, আমাকে আমার মা 10 দিন যাবৎ খাইতে দেয় নাই বুঝলা। তাই ক্ষুধায় পাগল হয়ে গেছি, এখন দ্রুত ফোন কাটো, নয়তো তোমাকে আস্ত কাঁচা চিবিয়ে খেতে আমার 2 মিনিটও লাগবে না। নিলয়, হো। আইরাত ফোন কেটে দিয়ে বিছানার ওপর ছুঁড়ে মারে। পাশেই তাকিয়ে দেখে বিয়ের ওই 100 কেজি ওয়ালা একটা লেহেঙ্গা। এটা দেখে এখনই আইরাতের গরম লাগছে। যাই হোক, এভাবেই বেশ সময় চলে যায়। সাবিলা এসে পড়েছে। নিলয় ওদিকটার কাজ সেরে তারপরই আসবে। নিলয়ের সাথে হয়তো কাজেও আসবে। বেলা গড়িয়ে বিকেল হয়। বিয়ে সন্ধ্যায় আর আইরাতকে রেডি হতে বলে গিয়ে প্রায় 2 ঘন্টা আগে। কিন্তু আইরাত সবকিছু বাদ দিয়ে একরাশ বিরক্তি নিয়ে লেহেঙ্গার নিচের অংশ পরে ওপরে একটা শর্ট জ্যাকেট পরে বসে আছে। কেমন যে লাগছে দেখতে। নিচে লেহেঙ্গা, ওপরে জ্যাকেট, হাত ভর্তি চুড়ি পরে ফোন ঘাটছে। আর ওদিকে অনামিকা দরজাতে জোরে জোরে চাপড়াচ্ছে। আইরাত মুখে বিরক্তির আভা এনে দরজার দিকে তাকায়। ফোন রেখে উঠে গিয়ে দরজা খুলে দাঁড়ায়। অনামিকা কথা বলছিল নিচের দিকে তাকিয়ে। আইরাত দরজা মেলে দাঁড়ায়। আর অনামিকা তার আপাদমস্তক স্ক্যান করে। অনামিকা, একটু পরে বিয়ে, আর এই কি হুলিয়া বানিয়ে রেখেছিস নিজের? অর্ধেক লেহেঙ্গা, বাকি অর্ধেক জ্যাকেট, হাতে চুড়ি, কি এগুলা? আইরাত, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বউ। অনামিকা, রাখো তোর ডিজিটাল, সামনে থেকে সর দেখি। আইরাত সরে ভেতরে চলে যায়। আর অনামিকা গিয়ে আইরাতকে বাকি অর্ধেক রেডি করিয়ে দেয়। লাল মেরুন কালারের কম্বিনেশনে কারুকাজ করা একটা টকটকে বড় লেহেঙ্গা, পেছনের দিকে কিছুটা ব্যাকলেস, দুহাত ভর্তি লাল চুড়ি, চুলগুলো বেঁধে দিয়ে খোপা করে তাতে ভারী ফুলের গাজরা দেওয়া গোল করে, মাথার ওপরে ওড়না বাঁধা, তার ওপর সাজ। অপসরী। আয়নার সামনে বসে আছে আইরাত। অনামিকা, দেখ তো তখন কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। আইরাত, লিপস্টিকটা এমন নোনতা কেন? আমি তো খাইয়া ফেলমু। অনামিকা, বিয়ে হচ্ছে, তুই বড় হবি কবে? আইরাত, ধুর, এত বড় হইয়া কি হব? এত বড় হইয়া আজ পর্যন্ত কে বড়লোক হইছে? অনামিকা, কিছুই বলার নেই আমার। আইরাত, ঈষৎ এত গরম। আইরাত তার লেহেঙ্গা বেশ খানিক উপরে তুলে পা দুটো টেবিলের ওপর রেখে দেয়।
আরেক হাতের উল্টো পাশ দিয়ে কপাল মুছে নেয়। অনামিকা, আরে করছিসটা কি? আইরাত, ওমা আমি আবার কি করলাম? অনামিকা, কিচ্ছু মানিস না, একটু তো লিহাজ কর। বউ তুই। আইরাত, ক্যাডায় কইছে, বিয়ে তো হয়নি এখনো। সাবিলা, ভাবি, ভাবি কোথায় তোমরা? আইরাতকে নিয়ে নিচে নেমে এসো জলদি। অনামিকা, ওই দেখ ডাকাডাকি শুরু হয়ে গেছে, এবার চল জলদি। আইরাত সব ঠিকঠাক করে বসা থেকে দাঁড়িয়ে পড়ে। অনামিকা আইরাতের সবকিছু ঠিক আছে কিনা দেখে নিজের সাথে করে নিচে নিয়ে যায়। হলরুমে নিলয় এসে পড়েছে। সেও পাঞ্জাবি পরেছে, ভালোই লাগছে। সাথে কাজীও রয়েছেন। আইরাতকে নিচে নামতে দেখে নিলয় সেদিকে তাকায়। চোখ যেন সরাচ্ছেই না সে। একমনে তাকিয়ে আছে তো আছেই, যদিও তা আইরাত খেয়াল করেছে। মাথা তুলে দেখে নিলয় চোখ গোল গোল করে তাকে দেখছে। এটা দেখে আইরাত দেয় এক ভেঙচি কেটে। নিলয় তারপর মাথা নামিয়ে ফেলে। অনামিকা আইরাতকে বসিয়ে দেয়। আইরাত আর নিলয় একই সাথে সোফাতে বসে আছে। আর সাবিলা অনামিকা আরেক পাশে দাঁড়িয়ে আছে। আইরাত নিলয়ের সামনে ঠিক মাঝ বরাবর কাজী হাতে যাবতীয় সব কাগজপত্র নিয়ে বসে আছেন। দোয়া কালাম যা পড়ার পড়ে নেয়। নিলয়কে কবুল বলতে বললে নিলয় কবুল বলে। সময় যত যাচ্ছে আইরাতের বুকের ধুকপুকানি যেন ততই বেড়ে যাচ্ছে। এত জোরে বুক ধুকপুকাচ্ছে যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ধপাস করে বাইরেই বের হয়ে পড়বে। যেন চারিদিকের সব মানুষ তার বুকের ধুকপুক ধুকপুক শব্দটা শুনতে পারছে এমন। আইরাত তার চোখ মুখ খিচে বন্ধ করে বাম হাত দিয়ে বুকের জায়গাটায় হালকা ভাবে চেপে ধরে। জোরে জোরে কিছু দম নিয়ে আবার চোখের পাতা মেলে দেয়। আইরাত কিছুটা গলা খাকারি দিয়ে ওঠে। অনামিকা গিয়ে আইরাতের পাশে তার কাঁধে হাত দিয়ে দাঁড়ায়। ইশারাতে আইরাতকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। আইরাত মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। সামনে থাকা কাজী আবারও বলে ওঠে, কাজী, বলো মা কবুল। ব্যাস এই কথা বলার সাথে সাথেই বাড়ির বাইরে থেকে কানের পর্দা ফাটানোর মতো বিকট আওয়াজ নিয়ে ঢাক ঢোল বাজানোর শব্দ আসতে লাগে। এ যেন শব্দ হয়েও শব্দ না। ভাগ্য ভালো এখানে কোন হার্ট প্যাশেন্ট নেই, নয়তো সোজা পড়তো আর মরতো। এত জোরে ঢাকের আওয়াজ কানের পোকা অব্দি নড়ে যাচ্ছে। বাড়ির ভেতরে সবাই নিজেদের দুহাত দিয়ে সর্বশক্তি দিয়ে কান চেপে রেখে দিয়েছে। কাজীর অবস্থা খারাপ। উনি বেশ বয়স্ক মানুষ, বুকের পাশে হাত দিয়ে আছে। কেউ আর কিছু বলতে পারছে না। এত শব্দ কিসের আর কেই বা এভাবে এই সময়ে এমন করে ঢাকঢোল পেটাচ্ছে তা জানার জন্য নিলয় উঠে গিয়ে যেই না ড্রয়িং রুমের দরজাতে যেতে ধরবে তখনই বাড়ির ভেতরে আব্রাহাম আসে উইথ সব ব্যান্ড বাজা নিয়ে। কালো প্যান্ট পরে আছে, গ্রে কালারের শার্ট আর তার উপরে কফি কালারের জ্যাকেট, হাতাগুলো গুটানো। আব্রাহাম সোজা কথা নাচতে নাচতে ভেতরে এসেছে। বাড়ির ভেতরে পা রাখার সাথে সাথেই জোরে গান বেজে উঠেছে। মেহেंदी लगा के रखना, डोली साजा के रखना, लेने तुझे वो गोरी आएंगे तेरी सजना। আব্রাহাম গানের লাইনগুলো যেন আইরাতকেই ডেডিকেট করছে। তার দিকে আঙুল তুলে দেখিয়ে দেখিয়ে লিপসিং করছে। আর আইরাত তো আব্রাহামকে দেখে এক ঝটকায় বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। যেন তার পুরো শরীরে ভূমিকম্প হচ্ছে। রীতিমতো থরথর করে কাঁপাকাঁপি করছে সে। আইরাত সত্যি বেশ ঘাবড়ে গেছে আব্রাহামকে দেখে। এখন এই মুহূর্তে এখানে সে আব্রাহামকে কখনো আশা করেনি। উল্টো আব্রাহাম এলো তো এলোই, তাও আবার এই লুকে, টোটালি আনএক্সপেক্টেড। বাকি সবাই যেন এইসব কাণ্ড দেখে সোজা আকাশ থেকে টপকে পড়ল। সবাই হা করে কপাল ভাঁজ করে তাকিয়ে আছে। আর কাজী বেচারা এগুলো তামাশা দেখছে। আইরাত মাথা ঘুরে পড়ে যেতে ধরলে সোফার এক কোণা ধরে কোন রকমে দাঁড়িয়ে পড়ে। অতঃপর গান শেষ হলো। সবাই থেমে গেল। আব্রাহাম ঢাকঢোল বাজানো সব হাতের ইশারাতে থামিয়ে দিতে বলল আর তাদের বাইরে চলে যেতে বলল। তারা তাই করে। এবার আব্রাহাম একক্ষীণ দম ছেড়ে নিজের জ্যাকেটের কলার ঝেড়ে আইরাতের দিকে ঘুরে তাকায়। খুব সুন্দর করে একটা হাসি দেয় আইরাতকে আপাদমস্তক দেখে। আব্রাহাম, হে মাই বিউটিফুল বেবি গার্ল। আইরাত, আলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত দোয়া দরুদ পারত সব একনাগারে পড়া শুরু করে দিয়েছে আইরাত। এইসব দেখে আর মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে নিলয় বলে ওঠে, নিলয়,
আপনি আব্রাহাম আহমেদ চৌধুরী নিশ্চয়ই? আব্রাহাম: একদম। নিলয়: তো জানতে পারি কি যে এইসব কিছুর মানে কি? বলা নেই কওয়া নেই, এভাবে হুট করে কারো বাড়িতে এসে এগুলো কি? আপনার মতো এত বড় আর এত হাই পার্সোনালিটির মানুষের কাছে এটা মোটেও আশা করা যায় না। আব্রাহাম: কুল ব্রো। বাসাটা যখন নিজেরই শ্বশুর বাড়ি হয় তখন এখানে আসার জন্য অবশ্যই কারো পারমিশন নিতে হয় না। সাবিলা: মানে কি? আব্রাহাম: এই যে কন্যা আইরাতের উদ্দেশ্যে। আইরাত ভয়ার্ত চোখ তুলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম: আরে বলো ওদের যে আমি তোমার কে হই আর এই বাড়ি আমার কি। আইরাত: আম আমি নিজেই কিছুই বুঝতে পারছি না যে আপনি ঠিক কিসের কথা বলছেন। আব্রাহাম: কি বলো? আইরাত বেবিগার্ল, এইসব আজাইরা প্যাচাল বাদ দিয়ে সত্যিটা বলে দাও না ওদের। অনামিকা: কি হচ্ছে কি এইসব? আইরাত: আইরাত: মা আমি নিজেও বুঝতে পারছি না যে উনি কিসের কথা বলছেন। আব্রাহাম: আচ্ছা ঠিক আছে কাজী সাহেব, আপনিই বলেন তো, একজন মেয়ে বিবাহিত হওয়া সত্ত্বেও কি আরেকজনকে বিয়ে করতে পারবে? কাজী: না, কখনোই না। এক নারীর একসাথে দুজন স্বামী থাকতেই পারে না। আব্রাহাম: হুমম, তাহলে এই বিয়েও হবে না? আর এই বিয়ে অবৈধ, কেননা আইরাত অলরেডি ম্যারিড। অনামিকা: কিসব যাতা বলছো তুমি? মানে কি এইসবের? কিসের বিয়ে, কিসের স্বামী? আইরাতের তো আজকে বিয়ে। আব্রাহাম: মোটেও না শাশুড়ি আম্মু, আপনার মেয়ে অলরেডি আমার বিয়ে করা বউ। আইরাতের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে আব্রাহামের এই কথা শুনে। অনামিকা অবিশ্বাস্য চোখে আইরাতের দিকে তাকায়। আইরাত তেড়ে আব্রাহামের দিকে এগিয়ে যায়। আইরাত: সমস্যা কি আপনার? কি সব যাতা বলছেন? কেন আমাকে দোষী বানাচ্ছেন বলুন তো? আমাদের বিয়ে কখন হলো? কবে হলো? কিভাবে সম্ভব এটা? সাবিলা: ভাবি আমি তো কিছুই বুঝতে পারছি না। অনামিকা: আইরাত কি হচ্ছে এগুলো? আইরাত: মা আমি সত্যি কিছু জানি না। আব্রাহাম: আহা শাশুড়ি আম্মু, আমি সব বুঝিয়ে বলছি, যদিও এখানে এত বুঝাবুঝির কিছুই নেই। খুবই সোজা। আইরাত আমার বিয়ে করা একমাত্র বউ, এই তো। আব্রাহামের কথা বলার ধরন দেখে অনামিকার সেই দিন আইরাতের রুমে পাওয়া সেই চিঠির কথা মনে পড়ে গেল। সেখানেও এই শাশুড়ি আম্মু বলে তাকে সম্বোধন করা হয়েছিল। নিলয় এবার তেড়ে বলে ওঠে। নিলয়: আপনি যে এত শিওর দিয়ে বলছেন আইরাত আপনার বউ, তা প্রমাণ কি? কোন প্রমাণ আছে আপনার কাছে? আব্রাহাম: অবশ্যই আমি প্রমাণ ছাড়া কিছুই করি না, আর বলিও না। আব্রাহাম তার আর আইরাতের বিয়ের কাবিননামাটা নিলয়ের হাতে ধরিয়ে দেয়। আব্রাহাম: এই দেখুন, আশা রাখছি আমাদের বিয়ের এই কাবিননামাটা দেখলেই বুঝবেন। প্রমাণের জন্য এটাই এনাফ। আর হ্যাঁ, আমি একজন অতিমাত্রায় বউ পাগল জামাই হয়ে কি করে আমার বউকে আরেকজনের হতে দিব বলুন? আইরাতের দিকে তাকিয়ে আইরাতের চোখে পানি জড়ো হয়ে গেছে। আব্রাহাম যে নিলয়ের হাতে কাবিননামা দিল তা দেখেই আইরাত অবাকের চরম পর্যায়ে। আরে যখন বিয়েই হলো না তখন এই কাবিননামাটা কোথা থেকে এলো? নিলয় যেন ভেঙে গিয়েছে তাদের বিয়ের এই কাবিননামাটা দেখে। আইরাতকে সে ভালোবাসতো তো কষ্ট তো হবেই। পুরো চেক করে দেখে যে কাবিননামাটা একদমই আসল। এমনকি এখানে আব্রাহাম আইরাতের উভয়েরই লিগ্যাল সাইন রয়েছে। তা দেখে নিলয় অবাক হয়ে আইরাতের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের হাত থেকে সাবিলা কাবিননামা টানিয়ে নেয় ছো মেরে। সেও দেখে যে এটা সত্যি। সাবিলা: ছি আইরাত ছি, তোর থেকে এটা কখনোই আশা করিনি আমরা। অনামিকা সাবিলার হাত থেকে কাবিননামা নিয়ে দেখে আইরাতের করা সাইনটা যেন চোখে বাঁধার মতো। সব দেখে অনামিকা আইরাতের কাছে এগিয়ে যায়। আইরাতের দিকে কাগজটা এগিয়ে দেয়। আইরাত কাপা কাপা হাতে তড়িঘড়ি করে কাবিননামাটা হাতে নেয়। আইরাতের পায়ের নিচ থেকে জমি সরে গেছে কাগজে নিজের করা সাইন দেখে। প্রচুর মনে করার চেষ্টা করছে, কিন্তু মনে হচ্ছে না যে সে কখন এখানে সাইন করেছিল। নিজের মস্তিষ্কে আরো একটু জোর দিলে আইরাতের মনে পড়ে যে আব্রাহাম তাকে যখন নিজের কাছে রেখে দিয়েছিল তখন আব্রাহাম তাকে দিয়ে একটা কাগজে সাইন করিয়েছিল। এটা সেই কাগজই হবে না তো? তাহলে কি সেদিন রাতেই তাদের বিয়ে হয়ে গেছে নাকি? এটা ভেবেই আইরাত টলমলে চোখ নিয়ে আব্রাহামের দিকে তাকায়। নিজের সামনে অনামিকার দিকে তাকায়। অনামিকা যেন এটা নিজের মেয়ের কাছ থেকে কখনো আশাই করেনি।
তবে যা কখনো আশা করেনি তা আজ করে দেখিয়ে দিয়েছে। আইরাত: মা সত্যি বিশ্বাস করো অনামিকা: তোকে আমি বারবার 1000 বার জিজ্ঞেস করেছি যে আইরাত তুই কাউকে ভালোবাসিস কিনা, কিন্তু তুই প্রত্যেকবার না বলেছিস আমায়। এটা তাহলে কি আইরাত? তুই কবে বিয়ে করেছিস, তাও আবার আমাদের কাউকে না জানিয়েই? তুই এত বড় হয়ে গেছিস যে নিজের মাকেও এত বড় ঘটনাটা জানানোর প্রয়োজন মনে করলি না? আমাকে আগেই বলে দিতি তুই, তাহলে এইসব বিয়ে আর আয়োজন এগুলো করতামই না। তুই আগে থেকেই বিয়ে করেছিস, তাহলে নিলয়ের সাথে এই বিয়েতে রাজি কেন হলি? আইরাত: মা আমি কেন এমন করব? আমি তোমায় না জানিয়ে বিয়ে করব ভাবলে কি করে? আর বিয়ে করার পরেও নিলয় ভাইয়ের সাথে বিয়ে, এটা আমি কখনোই করতে পারি না। সাবিলা: তুই করতে পারিস না তাহলে এগুলো কি? তুই এতটা নীচ এতটা চরিত্রহীন বের হবি আগে জানতাম না। আমার ভাইয়ের মেয়ে তুই হতেই পারিস না। আব্রাহাম: ব্যাস, মুখ সামলে। ভুলে যাবেন না আইরাতের হাজবেন্ড এখানে দাঁড়িয়ে আছে। আমার আইরাতকে কেউ কিছু বললে আমি নাই তার বয়সের লিহাজ করব আর নাই সম্পর্কের। আপনি নিজের ছেলেকে সামলান, তাই ভালো হবে। আইরাতকে ভুল করেও জীবনে কিছু বলতে আসবেন না। বিয়ে করেছে আমাকে, কোন অপরাধ করেনি। এত ওভার রিয়েক্টের দরকার নেই এখানে। বিয়েরই তো আসর, এখানে তো বিয়েই হবে, তবে তা আমার সাথে। আইরাত: করব না আমি বিয়ে। আমি কবে বিয়ে করলাম আমি নিজেই জানি না। কি হচ্ছে এইসব? আমাকে সবাই ভুল ভাবছে। যত দোষ নন্দ ঘোষ। আমি কিছু করিনি। আরে আমি জেনে শুনে কেন আব্রাহামকে বিয়ে করব? অনামিকা: তাহলে তোর সাইন কেন কাবিননামায়? কি করে এলো? আইরাত: আমি জানি না। আব্রাহাম: আইরাত আমার সাথেই ছিল সেই 3 দিন। যখন আইরাত নিখোঁজ ছিল, আমি আইরাতকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলাম রাতে। নিলয়: কি? সাবিলা: মানে আইরাত একটা ছেলের সাথে 3 দিন যাবত বাড়ির বাইরে ছিল। আব্রাহাম: হ্যাঁ তো, রাগে লাল হয়ে। সাবিলা আর কিছু বলে না। তবে নিলয় সত্যি খুব হার্ট হয়েছে। অনামিকা সোফাতে বসে পড়ে: তার মানে আইরাত মিথ্যা বলেছে? আইরাত তাদের বলেছিল কাজের ফলে শহরের বাইরে ছিল সে। আইরাত তার মাথা নিচু করে দুহাতে লেহেঙ্গা খামছে ধরে নীরবে চোখের পানি ফেলছে। কেননা এটা সে অস্বীকার করতে পারবে না। এটা সত্য। সে তো আব্রাহামের সাথেই ছিল, এটা তো সে সবার থেকে লুকিয়েছেই। মিথ্যা বলেছে। সে জানতো না যে এভাবে একদিন সব সত্য সামনে এসে পড়বে, তা না হলে আইরাত আগে ভাগেই সবাইকে সব জানিয়ে দিত। আব্রাহামের সাথে তার গেস্ট হাউজে থাকা, অর্থাৎ আব্রাহাম যে তাকে আটকে রেখেছিল, এটা সত্যি হলেও বিয়ে কখন করলো তা আইরাত জানে না, অজানা তার। কাজী: বিয়ে কি তাহলে হবে না? আর বিয়ে কাদের পড়াবো? আব্রাহাম: আরে আরে বলেন কি কাজী সাহেব, বিয়ের আসরে বিয়ে হবে না এটা কি হয় নাকি? অবশ্যই বিয়ে হবে। আর আমাদের হবে। আব্রাহাম আইরাতের কোমর ধরে সাইড থেকে নিজের দিকে টেনে আনে। তারপর আইরাতের হাত ধরে নিয়ে গিয়ে কাজীর সামনে সোফাতে বসে পড়ে। আব্রাহাম নিজের বাম হাত দিয়ে আইরাতের ডান হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। এতে আইরাতের হাতের কিছু চুড়ি ভেঙেও গিয়েছে। ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করছে, কিন্তু কোন লাভ নেই। আইরাত চলে যেতে ধরলে আব্রাহাম তাকে টান দিয়ে নিজের কাছে আবার বসিয়ে দেয়। সব শেষে কাজী আব্রাহামকে কবুল বলতে বলে আব্রাহাম দেরি না করে বারতিনেক কবুল বলে দেয়। আইরাতের পালা এলে আইরাত যেন তার ঠোঁটে তালা মেরে দেয়। এবার আব্রাহাম আইরাতের এই নানা আর নিতে না পেরে জ্যাকেট থেকে রিভলভার বের করে কাচের টেবিলের ওপর রাখে। তা দেখে আইরাত ভেজা চোখে আব্রাহামের দিকে তাকায়। বাকিদের কথা যেমন তেমন, তবে রিভলভার দেখে কাজীর অবস্থা ঢিলা হয়ে গেছে। সে কাঁপছে। আইরাত: আব্রাহাম প্লিজ। আব্রাহাম: তুমি চাইলেই তো আমায় আর এইসব ঝামেলা করতে হয় না বেবি গার্ল। কবুল বলে দাও না, নয়তো নিলয়কে মেরে ফেলতে আমি 2 সেকেন্ড সময়ও নিব না। আব্রাহামের কথা শুনে সাবিলা চোখ বড় বড় করে তাকায়। আইরাত অনামিকার দিকে তাকায়। দেখে অনামিকা অপলক্ষীণ ভাবে তাকিয়ে আছে। উনি জানেন যে আইরাত এমন করার মতো মেয়েই না, তবে এইসব প্রমাণ সব যেন উল্টাপাল্টা করে দিচ্ছে। আব্রাহাম আইরাতের হাত ধরে টান দেয়। আব্রাহাম: নাও আই এম গোনা শুট বেবি গার্ল। আইরাত: না না। আব্রাহাম: তাহলে জলদি কবুল বলো।
আইরাত। এখনো আইরাতকে চুপ করে বসে থাকতে দেখে আব্রাহাম শূন্যে গুলি চালিয়ে দেয়। ঠাস করে শব্দ হয়। কাজী তো আল্লাহ আল্লাহ শুরু করে দিয়েছে। সাবিলা ভয়ে শেষ। আর অনামিকা ঠাই বসে আছে। আইরাতের এক হাত এখনো আব্রাহামের আরেক হাতের মুঠোয়। আইরাতের এত সুন্দর মুখে চোখের পানিগুলো মুক্তোর ন্যায় গড়িয়ে পড়ে। আব্রাহাম রিভলভার হাতে নিয়েই তার অশ্রুবিন্দু গুলো মুছে দেয়। আব্রাহাম, জান পাখি কবুল বলো। আইরাত এবার প্রায় হাউমাউ করে কেঁদে দিয়েই কবুল বলে। আইরাত, কবুল, কবুল, কবুল। কাজী, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাজী যেন হাফ ছেড়ে বাঁচে, নয়তো আব্রাহাম কাকে রেখে কাকে মেরে বসতো আল্লাহ মালুম। কাজী মেকি হেসেই বলে, কাজী, আমি আমার বাপের জন্মেও এমন জামাই দেখিনি। আব্রাহাম, দেখবেন কি করে, আপনার বাপের জন্মে তো আমারই জন্ম হয়নি। আব্রাহামের কথা শুনে কাজী না চাইতেও হেসে দেয়। সবই শেষ হয়, তবে এবার নিলয় একবার আইরাতের দিকে কষ্টভরা দৃষ্টিতে তাকিয়ে সোজা বাসা থেকে চলে আসে। সাবিলাও নিলয়ের পেছনে পেছনে চলে যায়। কাজীও বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে। আইরাত এবার ঝটকা দিয়ে নিজের হাত আব্রাহামের থেকে ছাড়িয়ে হাঁটু বাজ করে অনামিকার কাছে চলে যায়। কেঁদে কেঁদে বলে ওঠে, আইরাত, মামা ও মা, বিশ্বাস করো আমি উনাকে আগে বিয়ে করিনি। ওই কাবিননামায় কি করে সাইন এলো জানি না। সত্যি আই সুইয়ার মা, আমি জানি না। অনামিকা, বলে লাভ নেই। আগে না হোক, এখন তো তোদের বিয়ে হয়েই গেল। ব্যাপার শুধু এইটুকু যে আমি সাবিলার কাছে ছোট হলাম। আইরাত, মা, অনামিকা, তুই আমার একটাই মেয়ে, তাও খুব কষ্টের। বিয়ের 8 বছরের মাথায় তুই হয়েছিস আমার নারী ছেঁড়া ধন। তোকে আমি চিনি। আব্রাহাম তোকে ভালোবাসতো তাও আমি জানতে পেরেছি, কিন্তু তোদের যে বিয়ে হয়ে গেছে তা জানতাম না। তাহলে সাবিলাকে আমি কথাই দিতাম না। আইরাত, আই এম সরি মা। অনামিকা আইরাতের থোতাতে হাত দিয়ে খানিক হাসে। অনামিকা উঠে পড়ে আইরাতের বাহু ধরে নিয়ে আব্রাহামের কাছে যায়। আইরাতকে আব্রাহামের দিকে দিয়ে বলে, অনামিকা, ওকে সবসময় খুশি রেখো বাবা। আব্রাহাম, আজকের পর থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত আইরাতের চোখে দুঃখের পানি আমি আসতে দিব না। আজই শেষ। দুনিয়ার সব খুশি আমি আইরাতকে দিব। শুধু একটাই কথা, ওকে আমার হয়ে থাকতে হবে আজীবন। আমার কাছ থেকে দূরে যাওয়া তো দূর, তার চিন্তা মাথায় আনলেও আমার থেকে খারাপও আর কেউ হবে না। বড্ড বেশি ভালোবাসি আমি শাশুড়ি আম্মু আপনার এই মেয়েকে। অনামিকার কেন যেন আব্রাহামের কথাগুলো শুনে বুকে শান্তি এসে পড়ে। অনামিকা, নিয়ে যাও ওকে। অনামিলা এই বলে আইরাতের দিকে এক নজর তাকিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। আর আইরাত কিছু বলার আগেই আব্রাহাম তার বাহু চেপে ধরে টেনে টেনে বাড়ির বাইরে নিয়ে আসে। আর আইরাত কেঁদে কেঁদে মামা বলেই যাচ্ছে। আমি যাব না বললেই আব্রাহাম এমন ধমক দেয় যাতে আইরাতের অন্তরাত্মা কেঁপে ওঠে। আব্রাহাম, শাশুড়ি আম্মুকে তো কোন রকমে বলে এলাম একবার বাড়ি আসো যান। তোমার হাল একেবারে নাজেহাল বানিয়ে তারপর ছাড়বো আমি। মনের কথা মনেই আছে আজ আমার। আইরাতের মাঝে ভয় আরো চেপে বসে। বেশি নড়াচড়ার ফলে আব্রাহাম আইরাতকে এক টান দিয়ে নিজের কোলে তুলে নেয়। আইরাত বাইরে বের হয়ে দেখে অয়ন আর কৌশলও দাঁড়িয়ে আছে। মানে আব্রাহামের সাথে এরাও এখানে এসেছে। আইরাত কিছু বলতে যাবে তার আগেই আবার আগের মতো ঢাক ঢোল বাজানো শুরু হয়। কান ঝালাপালা। আইরাতকে গাড়িতে বসিয়ে দিয়ে আব্রাহাম কৌশলের দিকে নিজের আরেকটা গাড়ির চাবি কিছুটা ঢিল দেয়। কৌশল ক্যাচ ধরে। আব্রাহাম গাড়িতে উঠে বসে দেখে আইরাত তার মুখটাকে একদম বাংলার পাঁচ বানিয়ে রেখে দিয়েছে। আব্রাহাম, বিবি যান, চলো শ্বশুর বাড়ি। এই বলেই আব্রাহাম তার আইরাতকে নিয়ে সাই করে চলে যায়। গাড়িতে করে আসার সময় সম্পূর্ণ রাস্তাতে কেউ একটা ফোঁটা কথাও বলেনি। আব্রাহাম শুধু ড্রাইভ করে গেছে। মাঝে মধ্যে আইরাতের দিকে তাকাচ্ছিল। সে গাড়ির জানালার বাইরে তাকিয়ে আছে আর গাল বেয়ে গড়িয়ে পড়ছে তার নোনা জল। তা দেখে আব্রাহাম একটা আস্ত টিস্যুর বক্স আইরাতকে দিয়ে দেয়। আইরাত যেন তেনে বেগুনে জ্বলে ওঠে এবার। রাগী চোখে আব্রাহামের দিকে তাকায়, কিন্তু তার তো সেদিকে কোন খেয়াল নেই। অবশেষে প্রায় ঘন্টা খানিকের মতো ড্রাইভ করে আব্রাহাম তার বাসায় আসে। গাড়ি থেমে গেলে গাড়ির ওপরের রুফটা আপনা আপনিই নেমে আসে।
তবে আব্রাহামের বাড়ি দেখে আইরাত অবাক হয়। একটা বিয়ে বাড়ি ঠিক যেভাবে সাজানো থাকে সেভাবেই সাজানো আছে। বাড়ির দুদিকে বিশাল দেহী কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে যাদের গার্ড বলে। তবে তাদের লুকও আজ কিছুটা ব্যতিক্রম। আজ নিয়ে আইরাত আব্রাহামের বাড়ি তৃতীয় বারের মতো এলো। আগে আব্রাহাম নিয়ে আসতো আর আজ আইরাতকে নিজের বউ করে নিয়ে এসেছে। বাড়ির চারিদিকে নেভি ব্লু আর হোয়াইট কালারের বাতি জ্বলছে যা দেখতে ভারী সুন্দর লাগছে। বাড়ির বাগান, পেছনের অংশ, করিডরগুলো অর্থাৎ সম্পূর্ণ বাড়ি বেশ সুন্দর করে সাজানো। আর আইরাত অবাক হচ্ছে এই ভেবে যে বাড়ি সাজানো তার মানে কি আগে থেকেই সব প্ল্যান করা ছিল নাকি। আব্রাহামের ডাকে তার ধ্যান ভেঙে যায়। আব্রাহাম, বেবি গার্ল এসো। আইরাত তাকিয়ে দেখে আব্রাহাম বাইরে নেমে তার সাইডে এসে দাঁড়িয়ে আছে। নিজের ডান হাতটা আইরাতের দিকে মেলে দিয়ে আছে। আইরাত আব্রাহামের হাতে নিজের হাত দেয় না দেখে আব্রাহাম চোখ রাঙিয়ে তার দিকে তাকায়। আইরাত চট জলদি নিজের হাত আব্রাহামের হাতে দিয়ে দেয়। আব্রাহাম মুচকি হেসে আইরাতকে নিয়ে আসে। বাড়ির দুপাশে বাগানের মাঝখানে যে সাদা সরু রাস্তাটা আছে সেখান দিয়ে আসছে। সামনে তাকাতেই দেখতে পায় ইলা হাসিমুখে ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারপরেই আরেক গাড়ি দিয়ে অয়ন কৌশল এসে পড়ে। ইলার পেছনেই কতগুলো স্টাফ দাঁড়িয়ে আছে। আব্রাহাম আইরাতকে নিয়ে ভেতরে যায়। আব্রাহাম, নাও তোমার কথাই সই। বিয়ে করে এনেই পড়লাম আইরাতকে। আইরাত আব্রাহামের দিকে তাকায়। এমন ভাবে বলছে যেন খুব শান্তশিষ্টভাবে বিয়েটা হয়েছে। আর ইলাও কিছু বলছে না। আব্রাহাম তার একমাত্র নাতি। নাতির বিয়েতে থাকবে না। কখন, কিভাবে বিয়ে করলো তাও জিজ্ঞেস করলো না। সোজা মেনে নিল। ইলা কি ভোলাভালা আর আব্রাহাম হয়েছে একটা কসাই। আব্রাহাম আইরাতকে নিয়ে ভেতরে আসতে ধরবে তখনই ইলা থামিয়ে দেয়। ইলা, এই দাঁড়া দাঁড়া, আগেই আসিস না। আব্রাহাম, আবার কি? ইলা, আইরাতকে কোলে তুলে ভেতরে নিয়ে আয়। জানিস না আমাদের পরিবারে এমনই হয়। নববধূকে ভেতরে কোলে করেই নিয়ে আসতে হয়। আব্রাহাম, ওহহ, এই কথা। আব্রাহাম আইরাতের বাহু ধরে টান দিয়ে নিজের কাছে এনে সোজা কোলে তুলে নেয়। আইরাত, আরে আব্রাহাম, চুপ। আব্রাহাম আইরাতকে কোলে নিয়েই ভেতরে আসে। ইলা, শোন, আইরাতকে নিয়ে ওপরে তোর রুমে যা, অনেক ধকল গিয়েছে। আব্রাহাম, আচ্ছা। অয়ন কৌশল চেয়েও কিছু শয়তানি করতে পারে না, কারণ তারা পুরো ঘটনাটা বেশ ভালো করেই জানে। আব্রাহাম আইরাতকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে এসে পড়ে। আইরাতের এখন চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে যে, মানি না এই বিয়ে আমি। বন্দুকের মুখের ওপর এই বিয়ে হয়েছে। আমি থাকবো না এখানে, আমি আম্মুর কাছে যাব। কিন্তু মনের কথা মনেই ধামাচাপা দিয়ে রাখতে হয় তাকে। কেননা এখন বলেও লাভ নেই। আব্রাহাম নিজের পা দিয়ে দরজা ঠেলে তার রুমের ভেতরে এসে আবার নিজের পা দিয়েই দরজা লাগিয়ে দেয়। রুমে আবছা আলো আবছা অন্ধকার রয়েছে। আলো আধারির এক অপূর্ব সংমিশ্রণ। তার ওপর সাদা ধবধবে বিছানার ওপর গাঢ় লাল বড় বড় গোলাপের পাপড়ি ফুটে উঠেছে, অনেক সুন্দর লাগছে। আব্রাহাম আইরাতকে নামিয়ে দেয়। আব্রাহাম, বাহহ, এই না হলো আমার দাদি। দারুণ সাজিয়েছে। এই বলেই আব্রাহাম আইরাতের দিকে তাকায়। দেখে আইরাত কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তবুও আব্রাহাম কিছু বলে না। তবে এইবার আইরাত কাঁদো কাঁদো সুরে বলে ওঠে, আইরাত, আমি আমি বাড়ি যাব। এই তো আব্রাহামের মাথাটা গেল ঘুরে। আইরাত আস্তে আস্তে চোখ তুলে আব্রাহামের দিকে তাকায়। আর তাকাতেই যেন কলিজাটা কেমন ধপাস করে উঠল। রক্তচক্ষু নিয়ে আব্রাহাম তাকিয়ে আছে তার দিকেই। রাগে যেন ফুঁসছে। আইরাতের তো গলা শুকিয়ে যায়। রাগে তার চোখগুলো কেমন লাল বর্ণ ধারণ করেছে। আব্রাহামের তাকিয়ে থাকা দেখে আইরাত বুঝল যে আগে থেকে সে আরো দ্বিগুণ হারে রেগে আছে। আইরাতের শুধু আমি বাড়ি যাব এই কথাটা বলার ফলে তো আব্রাহামের হুট করেই এত পরিমাণে রেগে যাওয়ার কথা না। তাহলে এভাবে রাগ করছে কেন? মুহূর্তেই আইরাত বুঝল যে আইরাতের সব কাজের জন্যই আব্রাহাম এখন এভাবে রেগে গেছে। বাইরে সবার সামনে তো আর ওভাবে রাগ দেখাতে পারেনি, তাই এখন সব রাগ সে আইরাতের ওপর একেবারে তুলবে। নিলয়ের সাথে বিয়েতে রাজি হওয়া, লুকিয়ে চুরিয়ে বিয়ের আসর অবধি চলে যাওয়া, অর্থাৎ সবকিছু মিলিয়েই আব্রাহাম এতটা চটে গিয়েছে।
আইরাত সত্যি অনেক ভয় পাচ্ছে এই মুহূর্তে। কেননা আগে থেকে আব্রাহামের বর্তমানের লুক পুরো চেঞ্জ। বাইরে এতক্ষণ যেভাবে ছিল তার সাথে এখনের কোন মিল নেই, পুরো আলাদা। আব্রাহাম তার জ্যাকেটের হাতা গুটিয়ে নিতে নিতে আইরাতের দিকে এগোতে লাগে। আব্রাহাম, তো আইরাত বেবি গার্ল, কি যেন একটা বলছিলে না তুমি? আইরাত, আব্রাহাম, ও হ্যাঁ, তুমি বাড়ি যাবে, এই বিয়ে করবে না, থাকবে না আমার সাথে, এখানে থাকবে না তাই না? আইরাত, ন ন না না মানে। আব্রাহাম, বলো বলো এখন আবার বলো তো। আইরাত, না মা আমি ততহ এমনি বলেছিলাম। আব্রাহাম, হ্যাঁ এখন আবার বলো তো দেখি, আমিও আবার একটু শুনি। আইরাত, ন ন না না। আব্রাহাম এগোচ্ছে আইরাতের দিকে আর আইরাত পেছাচ্ছে। আব্রাহাম তার দিকে এক কদম এগোলে আইরাত তার থেকে দ্বিগুণ কদম পিছিয়ে যায়। পেছাতে পেছাতে একটা সময় পেছনে থাকা সোফাতে পা বেঁধে ধীরিম করে সোফাতে পড়ে যায় আইরাত। সামনে তাকায়, যতক্ষণে সে উঠে দাঁড়াতো ততক্ষণে আব্রাহাম তার একদম কাছে এসে পড়েছিল। এখন আইরাত কিছু বলতেও পারছে না। আব্রাহাম তার এক পা সোফার ওপরে আইরাতের পাশে রেখে দেয়, আরেক হাত দিয়ে আইরাতের থোতাতে হালকা ভাবে ধরে তার মুখটা উঁচু করে ধরে। এই মুখটার ওপরেই আব্রাহাম নিজের মন হেরে বসেছে। হাজার রেগে থাকলেও এই মায়াভরা মুখখানার দিয়ে তাকালেই সব রাগ এক নিমিষেই গলে পানি। এছাড়াও আগুন আগুনে ভালোবাসা বা সংসার কোনোটাই হয় না। একজনকে আগুন হলে আরেকজনকে পানি হতেই হয়, এটাই প্রকৃতির নিয়ম। আব্রাহাম হুট করেই তার মাথাটা আইরাতের মাথার সাথে ঠেকিয়ে দেয়। উভয়ই চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ এভাবে থেকে আব্রাহাম এক হাঁটু গেড়ে আইরাতের সামনে বসে পড়ে। আব্রাহাম তার এক হাতে আইরাতের দুহাত নিয়ে আরেক হাতে আইরাতের ঘাড়ের পেছনে ধরে নিজের কাছে টেনে আনে। আব্রাহাম, অনেক ভালোবাসি রে তোকে, অনেক বেশি। আমি এই দুনিয়া এদিক থেকে ওদিক করে দিতে পারি তোর জন্য, তুই আমার। কেন তুই রাজি হলি বিয়েতে? আজ যদি আমি না জানতাম আর সময় মতো না যেতাম তো, তাহলে তুই মরতি। আইরাত আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম, হ্যাঁ তুই তো মরতি, কারণ বেঁচে থাকতে তো তোকে কখনোই অন্যের হতে দিতাম না আমি তোকে মেরাই ফেলতাম একদম জানে, তোকে মেরে তারপর নিজে মরে যেতাম। আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছো তুই বেবি গার্ল, তুমি এতটা গাঢ় ভাবে আমার সাথে মিশে আছো যে এখন আমি তোমাকে ছাড়া নিজেকে স্বপ্নেও কল্পনা করতে পারি না। আমার অস্তিত্ব তুমি। আইরাত, তো আপনার কি মনে হয় আমি নিজের সাথে বিয়েতে রাজি হয়েছি? আমার ধারণা আছে আপনার ব্যাপারে, আপনি কি কি করতে পারেন তাও জানি, কিন্তু আমি কি করতাম? ফ্যামিলি থেকে প্রেশার দেওয়া হচ্ছিল আমায় বিয়ের জন্য। মা তো সোজা নাই করে দিয়েছিল যে বিয়ে না করলে আমার সাথে কথা বলবে না কখনো। তার ওপর নিলয় ভাইয়া আর সাবিলা ফুপি তো আছেই। একদিকে আপনি আরেক দিকে আম্মু আর বাকিরা, আমি বা আর কি করতাম? কোনটা বেছে নিতাম? আপনার কথা বাসায় কাউকে বলতেও পারছিলাম না। এখন সবাই দোষ আমাকে কেন দিচ্ছেন? আমি নিরুপায় ছিলাম। আব্রাহাম, দোষ দিচ্ছি না, মোটেও না। তোমার কি মনে হয় যে আমি বদমেজাজি আর রাগী সব সময় থাকি? আমি বুঝি আইরাত, আমি সবই বুঝি। আমি বাইরে থেকে অনেক রাগী আর অনেক বেশি রুড বিহেভ ওয়ালা থাকি, তা আমি নিজেও জানি, কিন্তু কি করব আমি এমনই। তুমি জানো আজ পর্যন্ত আমাকে কেউ কাঁদতে দেখেনি, কেউই না, আমার দাদিও না। কিন্তু একমাত্র গভীর রাতগুলো, আমার রুম আর আমার একাকিত্বই জানে যে তোমাকে হারানোর ভয় আমি ঠিক কত কেঁদেছি, আমার চোখগুলো তার জলজ্যান্ত সাক্ষী। সব সময় ভয় লেগে থাকতো যে এই যেন তুমি আমার থেকে দূরে চলে গেলে বা এই হয়তো আমি তোমায় হারিয়ে ফেললাম। কিন্তু এটা তো কখনোই হতে দিব না আমি। তোমাকে হার্ট করতে পারি না, কারণ তোমার থেকে হাজার গুণে বেশি কষ্ট আমার নিজের হয় তারপর। আইরাত, আমার প্রাণভোমরা তুমি। তুমি আমার সবচেয়ে সবচেয়ে উইক পয়েন্ট আর আমার সবচেয়ে স্ট্রং পয়েন্টও তুমি। তুমি আমার লাকি চার্মো। সব কিছুর বিনিময়ে আমি তোমাকে পেতে যাই, নিজের করে পেতে চাই। আমি অনেক দেখেছি সবাই বলে আমি তোমার জন্য মরতেও রাজি, কিন্তু সরি আইরাত, আমি তোমার জন্য মরতে পারবো না। কারণ আমি তোমার জন্য বাঁচতে চাই, আমি তোমার সাথে বাঁচতে চাই, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত। তুমি জানো আগে এইসব কাপলদের দেখে কতই না হেসেছি আমি।
লাভিশ বুলশিট, সবসময় এই কথা বলে এসেছি। কখনোই প্রেম ভালোবাসায় বিশ্বাস করিনি। হেসে উড়িয়ে দিয়েছি। কিন্তু যবে থেকে তুমি আমার জীবনে এসেছো আমি এবং আমার পুরো ধারণা পাল্টে গেছে। এখন একটা মেয়ের জন্য এই আব্রাহাম বেঁচে থাকে। একটা মেয়ের ওপর এই আব্রাহাম শেষ হয়ে গেছে। তোমার সাথে আমার সেদিন রাতে হাইওয়েতে প্রথম দেখা আমার জীবনটাকে যে এভাবে এক রাতেই চেঞ্জ করে দিব কখনোই ভাবিনি আমি। আমার জীবনের মোড় ঘুরে গেছে পুরো। আর তুমি এই যে বলো না যে আমি তোমার মাঝেই কি এমন দেখলাম, তোমাকেই কেন ভালোবাসলাম। সত্যি বলতে এর উত্তর আমি নিজেও জানি না। জীবনে কত মেয়ের সাথে কথা হয়েছে, কত মেয়ের সাথে ওঠা বসা হয়েছে, বাট তোমাকে দেখে যে অনুভূতিটা হয় আমার তা আর অন্য কোন মেয়ের ক্ষেত্রেই হয়নি। Whenever I see you my heart say that, that's the girl I love, এই মেয়েটাই যে আমার যজ্ঞ, আমার ভালোবাসার যজ্ঞ, এই মেয়েটাই আমার আর শুধুমাত্র আমার জন্যই। আমার নামে লিখা, আই লাভ ইউ ড্যাম ইট। আইরাত বাকরুদ্ধ। কি বলবে বা এখন তার কি বলা উচিত সে জানে না। আব্রাহামের প্রত্যেকটা কথা সোজা চাকুর মতো বুকে গিয়ে লাগছিল তার। আইরাত চুপ করে বসে শুধু আব্রাহামের দিকে তাকিয়ে এই কথাগুলোই শুনছিল। মানুষ মিথ্যা বলতে পারে কিন্তু তার দুচোখ কখনোই মিথ্যা বলে না। আর আব্রাহাম মিথ্যা বলে না, বলছে না। আব্রাহাম উঠে দাঁড়িয়ে পড়ে, আব্রাহাম, তবে আমার চিন্তা নেই কারণ এখন তুমি আমার বউ। চাইলেও যেতে পারবে না দূরে। আর হ্যাঁ, আরেকটা কথা, দাদি যেন ভুল করেও না জানে যে তোমার আমার বিয়ে এমন একটা পরিস্থিতিতে হয়েছে। উল্টা পাল্টা কোন কাজ করবে না। দাদি যেন মনে করে যে সবকিছু ঠিকঠাকই আছে। ডু ইউ গেট দ্যাট? আইরাত ভেজা বিড়ালের মতো মাথা উপর নিচ করে। আব্রাহাম, এবার চলো। আইরাত, কোথায়? আব্রাহাম, বেডে। আইরাত, কি হহ? আব্রাহাম, এতে এত অবাক হওয়ার কি আছে? আরে জানপাখি, আজকে আমাদের বিয়ে হয়েছে আর এখন বাসর রাত, তো এখন এই কথাই তো বলবো তাই না? আইরাত, না একদম না, আমার কাছে আসবেন না। মানে বলছিলাম কি যে আমার না একটু। আব্রাহাম, হুমম একটু। আইরাত, আমার এক এক একটু। আব্রাহাম, হুম্মম। আইরাত, আপনি এভাবে এগোচ্ছেন কেন? আব্রাহাম, হুম্মম তোমার একটু। আইরাত, আমার একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল। আব্রাহাম, তারপরে হওয়া যাবে, তোমার থেকে আমার বেশি কাজ করতে হয়েছে। আমি টায়ার্ড হইনি, তুমি এমন করছো কেন? আজ আর নিস্তার নেই তোমার বেবিগার্ল, তো এদিকে এসো। আইরাত, না। আব্রাহাম চোখ মুখ শক্ত করে আইরাতের দিকে এগোতে ধরলেই আইরাত এক দৌড়ে গিয়ে সোজা বিছানার ওপরে উঠে পড়ে। আইরাত বিছানাতে আর আব্রাহাম নিচে দাঁড়িয়ে আছে। সে শুধু আইরাতের কাণ্ড দেখছে। আব্রাহাম, এগুলো কি হচ্ছে? আইরাত, আপনি সরে যান। আমাকে ধরবেন না বলে দিলাম। আব্রাহাম, তুমি বললেই কি আমি শুনবো নাকি? আমি এতটাও ভালো না যে তুমি বললে আর আমি চুপ করে শুনে নিলাম বেবি গার্ল। আইরাত, আপনি দূরে যান নয়তো আমি অন্য রুমে চলে যাব। আব্রাহাম, তুমি কি ভেবেছ আমি তোমাকে ওই জায়গায় গিয়ে ধরতে পারবো না? আইরাত, আব্রাহাম প্লিজ না। আমার কাছে আসবেন না আজকে। আব্রাহাম, দুঃখিত জান, তোমার এই কথাটা আজ আর রাখতে পারলাম না। এই বলেই আব্রাহাম হুট করেই আইরাতের কোমরে ধরে দেয় এক টান। আইরাত আছড়ে পড়ে আব্রাহামের বুকের ওপর। ভারসাম্য ঠিক রাখতে না পেরে বাধ্য হয়ে এক হাত দিয়ে আব্রাহামের পরনের জ্যাকেট খামচে ধরে আরে হাত আব্রাহামের কাঁধের ওপরে রেখে দেয়। সামনের চুলগুলো এলোমেলো হয়ে গেছে। মাথার পেছনে বাঁধা ওড়নাটাও এক পাশে এসে পিঠটুকু উন্মুক্ত হয়ে গেছে। আইরাত মুখ তুলে আব্রাহামের দিকে তাকায়। দেখে আব্রাহাম ঘোর লাগা নয়নে তার দিকে তাকিয়ে আছে। আইরাত উঠে চলে আসতে ধরলে আব্রাহাম তার কোমর জড়িয়ে ধরে টান দিয়ে নিচে নামিয়ে আনে। আইরাতকে ঘুরিয়ে নিজের সাথে ঠেকিয়ে দাঁড়ায়। বর্তমানে আইরাতের পিঠটা আব্রাহামের বুকের সাথে লেগে আছে। আর আব্রাহাম তার এক হাত দিয়ে আব্রাহামের পেট জড়িয়ে রেখেছে। আব্রাহামের চোখ যায় আইরাতের মাথার পেছনে। সে সেখান থেকে কিছু ক্লিপ খুলে দেয় যার ফলে আইরাতের মাথার ওপর থেকে তার ওড়নাটা খুলে নিচে পড়ে যায়। আব্রাহাম সোজা আইরাতের খোলা ঘাড়ে নিজের নাক ডুবিয়ে দেয়। নিজের নাক ঘেঁষতে লাগে। কিছু মুহূর্তের জন্য তো আইরাতের পুরো শরীর পাথর হয়ে গিয়েছিল একদম। আব্রাহাম তার হাত দিয়ে আইরাতের বাহুতে ছুঁয়ে দিতে লাগে। আইরাত এসে পড়ে।
আব্রাহাম গিয়ে আইরাতকে একটানে নিজের দিকে ঘুরে নেয়। আইরাত কিছুটা পেছায়। তবে এবার আব্রাহাম তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। এক হাত দেওয়ালের ওপর রেখে আরেক হাতে আইরাতের কোমর টেনে নিজের কাছে নিয়ে আসে। আইরাত তার হাত আব্রাহামের হাতের ওপর রাখে। নাড়াচাড়ার ফলে আইরাতের হাতের চুড়ির ঝনঝন আওয়াজ যেন ঘরের পুরোটা জুড়ে বাজছে। আইরাত, আব্রাহাম নিজের আঙুল আইরাতের ঠোঁটের ওপরে রেখে দেয়। আইরাতকে তুলে বিছানাতে বসিয়ে দেয়। আইরাত আবার নেমে যেতে ধরলে আব্রাহাম এক ধাক্কা মেরে তাকে ফেলে দেয়। আব্রাহাম, এই মুড নষ্ট করো না তো। এই বলেই আব্রাহাম তার গায়ের ওপর থেকে জ্যাকেটটা খুলে ফেলে। আইরাতের চোখ যায় আব্রাহামের বডির ওপর। শার্টের হাতাগুলো গুটানো, ফর্সা হাতে রগগুলো ভেসে উঠেছে। বুকের দিকে কয়েক বোতাম খোলা, সুঠাম দেহে শার্টটা খামছে ধরে আছে। বুকটা উন্মুক্ত হয়ে আছে। আইরাত তৎক্ষণাৎ নজর নামিয়ে ফেলে। আব্রাহাম তার কাছে আসতে ধরবে তখনই আইরাত এক চিৎকার দেয়। আর আব্রাহাম আইরাতের দিকে ঝুঁকে তার মুখ চেপে ধরে। আব্রাহাম, করছো কি? এভাবে চেঁচাচ্ছ কেন? আইরাত, আব্রাহাম, এই মেয়ে সমস্যা কি? আইরাত, আমি আম্মুর কাছে যাব। আব্রাহাম, হোয়াট দা? আইরাত চুপ করে শুয়ে আছে। আব্রাহাম গালে হাত দিয়ে আইরাতের দিকে তাকিয়ে থাকে। আব্রাহাম, কেন আমি জামাই আমারে পছন্দ হয় না? আইরাত, আব্রাহাম, ধুর। আইরাত, এই তো মুড নষ্ট হয়ে গেছে তাই না? এখন তাহলে আমি দাদির কাছে যাই। দাদির সাথেই থাকবো। ও দাদি। আব্রাহাম, চুপ। আব্রাহাম এমন ধমক দিয়েছে আইরাতকে সত্যি আইরাতের এবার কান্না এসে পড়েছে। টলমলে চোখ নিয়ে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম, হায় রে, কোথায় যাই আমি? আবার কান্না করছো কেন? আইরাত, আপনি বকা দিছেন কেন? আব্রাহাম, কাম হেয়ার। আইরাত হাতের উল্টো পাশ দিয়ে চোখ ডলছে। আব্রাহাম তাকে নিজের দুহাত দিয়ে বুকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর আইরাতের হাত ধরে হাত থেকে চুড়িগুলো খুলে পাশের টেবিলে রেখে দেয়। ঝুমকা, গলার হার সব খুলে রাখে। আইরাতকে এবার একদম সাদামাটা লাগছে দেখতে। আব্রাহাম অপলক্ষীণ ভাবে আইরাতের দিকে তাকিয়েই থাকে। আইরাত তা প্রথমে খেয়াল করেনি। পরে আব্রাহামের দিকে তাকায়। আইরাত, আইরাত আর কিছু বলতে পারে না তার আগেই আব্রাহাম তার এক হাতে আইরাতের গালের শেষাংশ ধরে তার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে নিজের করে নেয়। আইরাত চোখ খিচে বন্ধ করে নিয়ে আব্রাহামের বুকে ধাক্কাতে লাগে। তবে কে শুনে কার কথা? আব্রাহাম আইরাতকে নিজের কাছে এনে পড়ে তার হাতগুলো এক হাতে প্যাঁচিয়ে ধরে পেছনে মুড়িয়ে নেয়। আইরাতের পেছনের ফিতাটা একটানে খুলে ফেলে। এতে আইরাতের চোখ যেন তার কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তার বুক থেকে কাপড় সরে যেতে ধরলে আইরাত দ্রুত নিজের হাত বুকের অংশে ধরে আটকে নেয়। আব্রাহাম আইরাতের মাথার চুলগুলো একটানে খুলে দেয়। আব্রাহামের হাত যেন আইরাতের খোলা পেটের সর্বাংশে বিচরণ করে চলেছে। তাকে বিছানার সাথে চেপে ধরে। আইরাতের হাত লেগে বেডের ওপর থেকে গোলাপ ফুলের পাপড়িগুলোর বেশ কিছু ছিটকে পড়ে নিচে। আব্রাহাম আইরাতের গলায় ডুবে যায়। এতদিন অপেক্ষা করার পর আজ সে তার আইরাতকে কাছে পেয়েছে। আর এছাড়াও আব্রাহামের সাথে এমন দশ আইরাতও পেরে উঠবে না। শার্টটা খুলে ফেললে আইরাত তার নখ দিয়ে হাজারো আঁচড় কাটে আব্রাহামের বুকে আর পিঠে। আব্রাহাম ঠিক কোথায় কোথায় যে আইরাতকে কামড়ে দিয়েছে বলা বাহুল্য। আইরাত তার হাত দিয়ে বিছানার চাদর শক্ত করে খামছে ধরে। আব্রাহাম ডুব দেয় তার আইরাতের মাঝে। সে আজ তার আইরাতে মগ্ন। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।